পোস্ট আছেন নাকি? স্যার বুঝি নাই। আইসিএমবি থেকে আছেন কিনা? আইসিএমবি না স্যার, বাসা থেকে আছে। স্যার হ্যাঁ স্যার আসছিলাম, এসে একটু আগে ক্লাস আসলাম ওইখান থেকে। স্যার উনি জি, স্যার। মনে হয় নাকি আছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনি কত সালে ভর্তি হয়েছিলেন আইসিএমএ তে এবং কতদিন লাগছিল আপনার পাস করতে ওখানে টাইম? আমরা শুরু করি। ওকে, আইসিএমবি থেকে কেউ আছেন? তালেব অথবা কেউ আছেন কি? স্যার শুনতে পাচ্ছি না তো স্যার। আপনারা সবাই ভালো আছেন? আমি কথা বলতেছি না, আমি আইসিএমবির সাথে কথা বলতেছি। জি শুনতে পাচ্ছি। স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ক্লাস স্টার্ট করব। জি জি স্টার্ট করেন। জি স্যার, স্টার্ট করেন। পোস্ট করেন নাই। হ্যাঁ Okay, my dear friends, last class we have discussed about a lot of things, especially importance of ethics for professional accountants. We said the 5 fundamental principles. Then we have already discussed ethical standard board, then legal framework, regulation, standard for business, financial reporting council, legal framework, regulation, standard for business, and almost FRC functions are complete. Then role of IFAR, role of ISBA, etc. Today we will discuss the new topics, personal development and lifelong learning, and we also discuss the 5 fundamental principles. 5 fundamental principles elaborately. So before going to new topics, we want to discuss our previous class topics, especially the last class. So you are allowed to participate, especially when you are talking.
you will be unmute and all of the participants will be mute. Then we will clearly hearing the lecture. Okay? আপনাদের লাস্ট ক্লাসে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা আপনারা ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি, একটু যদি ব্রিফলি রিভিউ করা যেত তাহলে মনে হয় ভালো হতো আর কি, যদি স্যার আপনি ভালো মনে করেন। অসুবিধা নেই, আপনারা এখন কোশ্চেন সেশনের মাধ্যমেই এটা রিভিউ হয়ে যাবে। আচ্ছা স্যার। আর কোনো প্রবলেম থাকলে বলেন। আমার একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা অ্যানেক্স যেটা পাস হয়েছে স্যার সেপ্টেম্বর 6 আর গেজেট আকারে প্রকাশ হয়েছে স্যার সেপ্টেম্বর 9, তা আমরা কোনটা করব, সেপ্টেম্বর 6 না 9? লিখি লাইনতে লিখি, গেজেট যে তারিখ হচ্ছে সেটা আমরা লিখি সেপ্টেম্বর 9। বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার একটু ওই যে রুল বেস এন্ড ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ টু ইথিক্স আর ফ্রেমওয়ার্ক প্রিন্সিপাল ভার্চুয়াল রুল ডেবিট, এই দুইটা কোশ্চেনটা যদি একটু শর্ট আকারে। থ্যাংক ইউ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভেরি গুড পয়েন্টস। আপনার রুলস বেস প্রিন্সিপাল বেস। ওকে, আপনারা একটু সবাই একটু আনমিউট করেন, সরি মিউট করেন, সবাই মিউট করেন। জি স্যার। আমরা লাস্ট ক্লাসে বলছি রুলস বেস এন্ড প্রিন্সিপাল বেস, মানে আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। প্রিন্সিপাল বেস এটা আরেক নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক বেস, এটা আরেক নাম হচ্ছে নেম হচ্ছে আপনার ভ্যালু বেস। ওকে, রুল বেসড হচ্ছে আপনার স্পেসিফিক্যালি নিয়ম, যে আপনি এই কাজটা করতে হবে, এটা কি করেছেন অর নট, ঠিক আছে। যেমন আপনাকে বলা আছে যে আপনি ব্যাংক আপনার জন্য যখন অফিসে যাবেন, অফিসে 10টার ভিতরে আপনি ঢুকতেই হবে, 10টায় ঢুকেছেন কি না, না ঢুকলে আপনি অ্যাবসেন্ট, ঢুকলে 10টায় ভিতরে ঢুকছেন, এই যে আপনার অফিস টাইম মেনটেন করতেছেন, এটা হচ্ছে রুল বেসড। আপনার স্পেসিফিক্যালি রুলস ভায়োলেশন করলে নো, যদি আপনি পালন করেন ইয়েস, ঠিক আছে। আর ফ্রেমওয়ার্ক আর প্রিন্সিপাল বেসড হচ্ছে আপনার ভ্যালু বেসড, এটা আরেক নাম হচ্ছে ভ্যালু বেসড ভ্যালু বেসড থিওরি আর কি আমরা যেটাকে বলি। সেটা হচ্ছে আপনি এই কাজটা করতেছেন কিনা, আপনাকে বলা হচ্ছে আপনি ইন্টিগ্রিটি মেনটেন করবেন, অবশ্যই ইন্টিগ্রিটি মেনটেন করবেন। এখন ইন্টিগ্রিটিটা কিভাবে মেনটেন করবেন এটা কিন্তু আসলে স্পেসিফিক্যালি বলে দেওয়া নাই, এতটুকু করলে আপনি ইন্টিগ্রিটি হবে। দিস ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন অ্যান্ড হাউ ইউ ডিল ইট, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কি আপনারা বুঝতে পারছেন ভ্যালু প্রিন্সিপাল বেসড এবং রুল বেসড মধ্যে মূল পার্থক্যটা কোনটা? স্যার রুল বেসটাকে আমরা কমপ্লায়েন্স বেস বলতে পারি না স্যার? 100% কমপ্লায়েন্স, এটা করতে হবে অথবা করেন না, টিক মার্ক বক্সিং সিস্টেম, ঠিক আছে, ইয়েস অর নো। আর ফ্রেমওয়ার্ক আর প্রিন্সিপাল হচ্ছে আপনার ইনহেরিন্ট ভাবে আপনি এটা দিয়ে আপনি স্পেসিফিক্যালি পয়েন্ট দিয়ে যাচাই করে ফেলতে পারবেন না যে এটা করছি কি করছে না, আমরা কি এটা পালন করছি কি করি নাই, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, হ্যাঁ আপনার প্রফেশনাল বিহেভিয়ার, কনফিডেন্সিয়ালিটি, এটা কতটুকু মেনটেন করছেন, এটা স্পেসিফিক্যালি ডাইরেক্টলি আপনি মার্ক করতে পারবেন না, ইয়েস অর নো। এটা ডিপেন্ডস করে, এটা পার্সেন্টেজ হতে পারে, আপনি এত পার্সেন্ট করছেন, এত পার্সেন্ট করেন নাই, অথবা আপনার মানে আপনার মানে নিজের জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, রুল বেস প্রিন্সিপাল বেস ভিত্তিতে ওইখানে নেই স্যার। আচ্ছা, ওখানে আর কারো কোনো কনফিউশন থাকলে এটা শেষ করি। স্যার রোল বেস আর প্রিন্সিপাল বেসের এই প্রশ্নটা কেমন হতে পারে স্যার, একটু যদি বলতেন স্যার। এটা হচ্ছে যে যেমন আইসিএমবি কোড অফ ইথিক্স, ঠিক আছে, এটা রুল বেস না প্রিন্সিপাল বেস, আর প্রিন্সিপাল বেসটা কি, রুল বেস হচ্ছে ফেভারেবল মানে মোর অ্যাপ্লিকেবল অর নট, কোনটা স্ট্রং বেশি, প্রিন্সিপাল অর রুল, এরকম বিভিন্ন কিছু, অথবা তার ভিতরে ডিবেট করেন, অথবা তার ভিতরে আপনার ডিফারেন্সটা বের করেন, এই হতে পারে কোশ্চেন। মুখ কথা হচ্ছে আপনি জিনিসটা জানতে হবে, জানলে আপনি ঘুরে দেখতে পারবেন। স্যার আমরা প্রিন্সিপালের মধ্যে ওই যে ইন্টিগ্রিটি, ক্যাপাবিলিটি,
লিডারশিপ এগুলো কি Principal. স্যার রুল বেসড ইথিক্স গুলো হচ্ছে স্পেসিফাইড। হ্যাঁ, এটা যেমন আমরা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে দেখব, সেখানে আপনার একটা কমপ্লায়েন্সের মার্কগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো আপনি কমপ্লাই করছেন কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে রুল বেসড। কন্ট্রোল বাই ইনেক্টেড ল, রাইট। আর প্রিন্সিপাল বেসড ইথিক্স নট কন্ট্রোল বাই ইনেক্টেড লজ। ভ্যালু বেসড, ফুললি ভ্যালু বেসড এবং মরালিটি বেসড। রাইট। আমরা একটু সাইলেন্ট থাকি। হ্যাঁ, তারপর বলেন আর কারো কোনো মানে ক্লিয়ার কিনা। আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? প্রিন্সিপালস এবং আপনার রুল বেসড এর মধ্যে পার্থক্য, ফ্রেমওয়ার্কগুলোর পার্থক্য কি? জি স্যার। হ্যাঁ, তাহলে নেক্সট কে যেন কোশ্চেন করতেছিলেন, আপনি বলেন, এখন করেন। স্যার প্রফেশনাল ওভারসাইট বোর্ডে একটা ওয়ার্ড আছে স্যার, সিপিডি। সিপিডি এর মানেটা স্যার? আপনি কত ক্লাস করছেন? জি স্যার। করলে তো আপনি ক্লাস মধ্যে ছিলেন না। সিপিডি কি আমি বলছি? জি স্যার বলছিলাম। প্রফেশনাল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আর কোনো কোশ্চেন আছে বলেন। আর কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাইতে পারি। স্যার এথিক্স এবং কমপ্লায়েন্সের মধ্যে কি বেসিক কোনো ফারাক আছে স্যার? কমপ্লায়েন্স তো হচ্ছে ওইটাই আর কি, মেইন ফারাকটা হচ্ছে ওইখানেই। ইথিক্সটা হচ্ছে আপনার প্রিন্সিপাল বেসড, ভ্যালু বেসড, ফ্রেমওয়ার্ক বেসড, আর কমপ্লায়েন্সটা হচ্ছে ফুললি রুল বেসড। রুল বেস। আর কে যেন কোশ্চেন করতেছিলেন, আমি আমার কত বছর লাগছে, তাই না? জি স্যার। আচ্ছা, আসলে এগুলা আপনার পার্সন টু পার্সন ডিপেন্ড করবে, আপনার এক একজনের সময় এক একটা লাগবে। আমার সব মিলিয়ে হয়তো বা 7 বছর লাগছে, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি বলি, আমি 7 বছর পড়াশোনা করি নাই, আমি পড়াশোনা করছি অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর। ঠিক আছে, আমি প্রথমে ভর্তি হয়েছি, ঠিক আছে, ভর্তি হওয়ার পরে 2 বছর চলে গেছে, আমি কোনো পরীক্ষাও দেই নাই, আমি কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনাদের মতো এরকম 3-4টা সাবজেক্ট আমাদের ছিল তখন ফাউন্ডেশন লেভেল, সেটা ওয়াইবার পাইছি, ও ওয়াইবার নিয়ে বসে আছি। নেক্সট আমি যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে প্রথমে আমি আসলে ঢাকা মানে চিনি না, চিটং থেকে ঢাকা এসা আইসিএমবি ইনস্টিটিউট কোথায় সেটা খুঁজে বের করতেই লাগছে আমার 2-3 মাস পরে গেছি আর কি। তার পরবর্তীতে এইভাবে করতে করতে আমার প্রায় 2-3 বছর চলে যা। তার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আসলে মনে হয় কোর্সটা দরকার, বিশেষ করে যেহেতু আমরা ডিপিএমডি কমপ্লিট করে ভালো একটা জবে জয়েন করে ফেলি। হ্যাঁ, তখনকার সময় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, দিস ইজ এ ভেরি লুক্রেটিভ জব ফর বিজনেস গ্রাজুয়েট স্টুডেন্ট। তো সেখানে জয়েন করার পরে আমি এবার চিন্তা করলাম না যে না আছে তো করবো, পরে করবো। এই করতে করতে পরবর্তীতে 2-3-4 বছর যাওয়ার পরে কোনো এক সময় মনে হলো যে না, ব্যাংকিং তো আসলে তো প্রাইভেট জব, তো এটা তো সাস্টেইন না। দেন স্টার্টেড again and within 2.5 years inshallah completed CMA degree. and আপনার স্পেশাল জিনিসটা হচ্ছে যে আমি যখন লাস্ট পরীক্ষায় স্পেসিফিক্যালি ফাউন্ডেশন লেভেল তো আপনি এক্সামসের, তারপর প্রফেশনাল লেভেল 2-3-4 এই 3টা শেষ করতে আমার সময় লাগছে 1.5 বছর। আমি পরীক্ষাতে এই 3টার সময় যে আমি যে পরীক্ষা যতটা দিতাম অতটাই পাস করতাম, কিন্তু এর আগের গুলা আমি তখন পরীক্ষা দিই নাই, দিতাম একটা পরীক্ষা দিতাম কোনো এক সময়। হ্যাঁ, গেলেও 2-3 ঘন্টা বসতাম না, 2-2.5 ঘন্টা বসে আসে পড়তাম, যে পারি না চলে আসতাম। ঠিক আছে, এই হলো আমার হিস্ট্রি। আর আমার অভিজ্ঞতা হচ্ছে আমি কখনো ক্লাস করি নাই, সেটা একটা জিনিস আপনাদের। এই জন্য আমি বলি ক্লাস ছাড়াও আপনি আইসিএমই ডিগ্রি করতে পারবেন। ঠিক আছে, ক্লাস করলে আপনি বেনিফিটেড হবেন এটাই যে আপনি নতুন করে গাইডলাইন পাচ্ছেন, আমি যেটা আমি পাই নাই প্রথমে। পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে না, এগুলো কিছুই না। পরে কোশ্চেনগুলো নিয়ে বসলাম, বসে ওই অনুযায়ী পড়লাম, পড়ার পর দেখি পরীক্ষা গেলেই পাস। স্যার ম্যাথের জন্য প্রাইভেটে পড়েন নাই স্যার? না, ম্যাথ আমি প্রাইভেট পড়বো কেন? আমি তো প্রাইভেট পড়াইতাম।
আমি তো আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল ইউনিভার্সিটি, মানে ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে গেছে। আমি যেহেতু ইউনিভার্সিটি ফার্স্ট বয় ছিলাম, আমার তো ম্যাথ বা আপনার আইসিএমবি টপিকস এমন কোনো টপিকস নাই যেটা আমি আগে করিনি। সেটা ছিল আমার মানে স্ট্রং পজিশন আর কি। এই জন্য আমি বলবো সবার একরকম না, এক একজনের মানে হিস্ট্রি এক এক রকম। আমার আইসিএমবি অনেক স্টুডেন্ট আছে, তারা সারাদিন ডিগ্রি পাস করে ভর্তি হয়েছে, সারাদিন পড়তেছে, পড়ে আলটিমেটলি তারা কোয়ালিফাই করতেছে। আবার অনেক আপনার ট্যালেন্ট স্টুডেন্ট যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তারাও করতে পারে না। সুতরাং এটা এখানে বিভিন্ন রকম হিস্ট্রি আছে। লেগে থাকতে হবে, রাইট, লেগে থাকতে হবে। যেমন আমি যদি লাস্টের 2 বছর যদি আমি না যাইতাম তাহলে কিন্তু আমি আইসিএমবি পাস করতাম না। ঠিক আছে, লাস্ট 2 বছর যখন আবার নতুন করে চিন্তা করলাম যে না, ব্যাংকিং জব স্টেবল না, প্রাইভেট ব্যাংকিং যে কোনো সময় সমস্যা হতে পারে, সুতরাং আমি এটা করে রাখি। তারপর লেভেলে যে সাবজেক্টগুলো আছে এখানে থেকে কি আমরা পূর্বে কোনো ম্যাথ পাবো, এরকম মনে হয় যে একটা সাবজেক্ট কি পাইতে পারি? বিএমবি করে আসছেন এবং যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড 60% তো অবশ্যই কভার করবে। এই যে পরের লেভেলগুলো স্টাডিজ সব লেভেল ফাইনাল লেভেল পর্যন্ত, একেবারে লাস্ট পর্যন্ত। ও থ্যাংক ইউ। আমার যেহেতু আমি গল্পটা বললাম, আমার যে লাইফ হিস্ট্রি বললাম, আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা সবাই লেগে থাকবেন এবং মানসিকভাবে প্রস্তুতি নিবেন যে আমি আইসিএমবি ডিগ্রি করবো। বললাম যে আমি যখন বলছি যে আমি ডিগ্রি করবো, তখন আমি পরীক্ষা দিয়েই পাস করি। ঠিক আছে, এবং মজার বিষয় আপনারা শুনলে আশ্চর্য হবেন যে লাস্টের যে লেভেলগুলা, এক একটা সাবজেক্ট পাস করতে একজনের 2 বছর 2.5 বছর লাগে। একটা কোর্স পাস করতে অনেকেরই 2 বছর 3 বছরে পাস করতে পারে না। আমি এট এ টাইমে 5টা সাবজেক্ট পর্যন্ত পাস করছি। লাস্টের সময় একবার পাস করি আমি 3টা, তারপরে এবার 5টা, তারপরে এবার 1টা, শেষ আমার কমপ্লিট। ঠিক আছে, এই লাস্ট 8টা সাবজেক্ট আমার হিস্ট্রি আমার জীবনে। তাহলে আপনারা লেগে থাকেন এবং হার্ড ডিটারমিন করেন যে আমি আইসিএমবি ডিগ্রি করবো। সুতরাং আমার সময় যতদিনই লাগুক না কেন, তাহলে আপনি অবশ্যই উইথিন শর্ট পিরিয়ডের ভিতরে আপনি কোয়ালিফাই করতে পারবেন। ওকে, আমরা আর ওইদিকে আর না বাড়াই, এখন আমরা আমাদের পড়াশোনা চলে যাই। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। এই যে ফাংশন অফ এফআরসি, হ্যাঁ, এখানে কি এই সবগুলো পয়েন্টই ইয়ে করতে হবে স্যার? যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে আমাকে সবগুলো কি নোট আউট করতে হবে? আপনি যদি পারেন, পরীক্ষার সময় পারেন, তাহলে সবগুলো দিবেন, আর সময় না পাইলে যতটুকু পারেন অতটুকুই দিবেন। আচ্ছা আচ্ছা স্যার, সেটা হলো আমরা যা পড়লাম স্যার, এর মধ্যে মানে কোশ্চেনের ক্যাটাগরিটা কেমন হবে যদি আমাদের একটু বুঝাইতেন তাহলে। আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে আলোচনা করব। আচ্ছা স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের যে ল পার্টটা আছে, কর্পোরেট গভর্নেন্স, এই ল কি স্যার আইনের ধারাগুলো কি স্যার ওই পরীক্ষা লিখতে হয়, আইনের ধারাগুলো করে লিখতে হবে নাকি? না ভালো হয়, লিখলে ভালো হয়, না লিখতে পারলে ভুল লিখবেন না, লিখতে পারলে ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, আমরা আমাদের লাস্ট লেকচারে একটা পয়েন্ট আমার বাদ ছিল, সেটা হচ্ছে এটা অবশ্য আমাদের অনেকটাই আমার সিলেবাসের আওতাধীন এবং বলা যায় আওতাধীনও না। যেহেতু আমার এখানে আমি শীটে আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে 7 প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ। পাবলিক লাইফের 7টা প্রিন্সিপালস, 7 প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ। আপনি এটা আসলে এটা একটা স্টাডি রেজাল্ট। হ্যাঁ, স্টাডি রেজাল্ট ইউকেতে 1990 সালে একটা স্টাডি করছে। হ্যাঁ, স্টাডি করলো, কারা করলো? কমিটি অফ স্ট্যান্ডার্ডস ইন পাবলিক লাইফ। পাবলিক লাইফের স্ট্যান্ডার্ডগুলা কি সেটার উপর ভিত্তি করে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি তারা বিভিন্ন অ্যানালাইসিস করে বিভিন্নভাবে তারা এই 7টা প্রিন্সিপালের কথা তারা বলছে, যে দি 7 প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ। মানুষের ব্যক্তি জীবনে যদি এই 7টা প্রিন্সিপাল ধরে রাখতে পারে, তাহলে হি উইল বি সাকসেস ইন হিজ লাইফ। তার জীবনে সে সফলতা পেতে হলে মানুষের জীবনে 7টা প্রিন্সিপাল ধরে রাখা উচিত, তাদেরকে রিকমেন্ডেশন। সেই 7টা প্রিন্সিপাল কি? একটা হচ্ছে সেলফলেসনেস। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে আপনার সেলফলেসনেস হতে হবে। ঠিক আছে, আপনি যদি সেলফিশ হন তাহলে অটোমেটিক্যালি আপনি আপনার জীবনে দেখবেন কোথাও না কোথাও গিয়ে আপনি হ্যাম্পার্ড হয়ে যাচ্ছেন, আবার কোথাও না কোথাও আপনি সাকসেস
যেই পন্থায় মানে পর্যায়ে গেছিলেন সেখান থেকে আপনি বিফল হয়ে যাবেন। এই জন্য আপনার জীবনে সবসময় মোটো থাকতে হবে সেলফলেসনেস। আপনার সবসময় সেলফলেসনেস থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। আপনার ভিতরে যদি ইন্টিগ্রিটি না থাকে, আমরা আমাদের ইথিক্সও বলবো, আইফাকের কোড অফ ইথিক্স যেটা, সেখানে স্পেসিফিক্যালি বলা আছে ইন্টিগ্রিটি ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে তারাও তাদের রিসার্চও বের করে আনছে যে এটা ইন্টিগ্রিটি থাকতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে অবজেক্টিভিটি। হ্যাঁ, আপনার অবজেক্টিভিটি থাকতে হবে। আপনি কি করতে চাচ্ছেন, আপনার ওই ডিসিশনটা, ওই পরিমাণ, ওইটা একটু আগে যেটা বললাম, আপনার অবজেক্টিভ কি। আপনি আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি আইসিএমে ডিগ্রি নেবেন। হ্যাঁ, সেই ডিগ্রি নিতে গিয়ে আপনি আবার অন্য কোনো কিছু করে আপনার আনফেয়ার মিনস অথবা অন্য কোনো কিছু করে আপনি আইসিএমে ডিগ্রি নিয়ে নেবেন, এই উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্য থাকতে হবে আপনি যেন যথাযথভাবে আপনি পড়াশোনা করে যেভাবে করা দরকার সেভাবে যেন আপনি আইসিএমে ডিগ্রি কোয়ালিফাই করতে পারেন, অর্থাৎ এজ এ প্রফেশনাল নলেজেবল হয়ে তারপরে আপনি আইসিএমে ডিগ্রি নেবেন। হ্যাঁ, আপনার বায়াস হওয়া যাবে না, অবজেক্টিভিটি। দেন বলা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আপনার পার্সোনাল লাইফে যদি আপনি সফল হতে চান, আপনার অবশ্যই আপনি অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি মেনটেন না করতে পারেন, তাহলে আপনি পার্সোনাল লাইফে সফল হতে পারবেন না। ওপেননেস, উদারমানতা, উদার মন। আপনার যদি আপনি যদি সংকীর্ণ মনা হয়ে থাকেন, আপনি যদি মানে শর্ট মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে আপনি জীবনে সফলতা হতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি আপনার পাবলিক লাইফে যদি আপনি সফল হতে চান, তাহলে ইউ শুড বি ওপেননেস ইন ইউর লাইফ। দেন আরেকটা পয়েন্ট বলা আছে এখানে অনেস্টি। যদিও ইন্টিগ্রিটির ভিতরে অনেস্টি থাকে, আমরা কোড অফ ইথিক্সে দেখবো ইন্টিগ্রিটির ভিতরে অনেস্টি আছে, এখানে তারা অনেস্টি আরেকটা পয়েন্ট নিয়ে আসছে। অনেস্টি হচ্ছে একটা আপনার মানে প্রিন্সিপাল, পাবলিক লাইফের প্রিন্সিপাল। দেন হচ্ছে লিডারশিপ। আপনার ভিতরে লিডারশিপ গ্রো করতে হবে। আপনি যদি লিডারশিপ গ্রো না করেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি দেখবেন অনেকে খুব ভালো স্টুডেন্ট আছে, অনেকে খুব বেশি আছে, মানে অনেক কিছুই জানে, কিন্তু তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন সে বলবে হাই আমি তো স্যার এটা আমার জন্য সম্ভব না, স্যার আমার তো কঠিন, আমাকে একটু সময় দেন। এইরকম চিন্তা করা যাবে না। আপনার লিডারশিপ কোয়ালিটি আপনি বিল্ড আপ করতেই হবে। আপনি আপনার যে নেতৃত্ব যেটা, সেটা দিতেই হবে। সেই নেতৃত্বটা হতে পারে আপনার ফ্যামিলির ক্ষেত্রেও নেতৃত্ব আসতে পারে। আপনি আপনার যে সাবঅর্ডিনেট 3 জন 4 জন 5 জন থাকে, সেখানেও লিডারশিপ হয়। অর্থাৎ লিডারশিপ বলতে আপনি ডিসিশন মেকিং পাওয়ার তৈরি করতে হবে। দিস ইজ দ্য those are 7 basic principles for public life in the success of his life. যদি আপনার লাইফে সাকসেস হতে চান, তাহলে 7টা পয়েন্ট। একটা হচ্ছে সেলফলেসনেস, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, অ্যাকাউন্টেবিলিটি, ওপেননেস, অনেস্টি, লিডারশিপ। ঠিক আছে, আশা করি এটা হয়তো আপনার জীবনে বাস্তব জীবনের জন্য এটা অনেক উপকার আসবে, আশা করা যায়। দেন আমরা বলবো, আমরা গত ক্লাসে আমরা বলছি যে প্রফেশনাল ওভারসাইট বোর্ড যারা আছে, প্রফেশনাল ওভারসাইট বোর্ডে তারা বিভিন্ন রকম ভাবে আপনার মেম্বারদেরকে নলেজেবল রাখে। মেম্বারদেরকে আপনার নতুন যে রেগুলেশন আসে অথবা নতুন যে আপনার রুলস রেগুলেশন, ল অথবা নতুন যে ইনফরমেশনগুলো দরকার, সেগুলো তারা ইনফরমেশনগুলো প্রোভাইড করে। হ্যাঁ, সেটার একটা মাধ্যম হচ্ছে সিপিটির মাধ্যমে হতে পারে, অন্য কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হতে পারে, কোনো প্রোগ্রামের মাধ্যমে হতে পারে। এইসব মাধ্যমে তারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে এই নলেজগুলো দেওয়া হয়। সেখান থেকে একটা পার্ট আসছে, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইফ লং লার্নিং। আপনার ডেভেলপমেন্টটা, পার্সোনাল ডেভেলপমেন্ট এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কথা বলা হচ্ছে, তার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং তার ক্ষেত্রে লার্নিংটা হবে লাইফ লং। আপনারা হয়তো অনেকেই সবাই জানেন, অলমোস্ট সবাই জানি। আমি নিজে হয়তো আগে হয়তো এত কিছু ক্লিয়ার ছিলাম না মেম্বার হওয়ার আগে। ঠিক আছে, আপনি যেমন আপনি বিবিএ এমবিএ ডিগ্রি নিয়ে আসছি একটা ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে, আপনি ওখান থেকে পাস করে চলে আসছেন, আপনি শেষ, আপনি ওই পাস সার্টিফিকেটটাই আপনার পুঁজি। কিন্তু প্রফেশনাল ইনস্টিটিউটের আপনি যখন পাস করবেন, আপনি যখন মেম্বার হবেন, আপনার কিন্তু এই যে পাস করলেন, একটা সার্টিফিকেট পাইলেন আর সিএমএ কোয়ালিফাইড, আপনি শুধু সিএমএ কোয়ালিফাইড হলেই কিন্তু শেষ না। আপনি এই ইনস্টিটিউটের সাথে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এখানে থাকবেন। আপনি এই ইনস্টিটিউটের মেম্বার এবং এই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ তখনই শেষ হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে শেষ করে দেন, অথবা আপনি যখন আপনার মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা ছাড়া আপনার শেষ করার কোনো মাধ্যম নাই।
দ্যাট আপনাকে যে কোনো ওয়েতে আপনাকে মেসেজ দিয়ে হোক, আপনাকে মেইল করে হোক, নতুন আপডেট থাকলে কম বেশি ইনস্টিটিউট আপনাকে মেইল করবে, আপডেট প্রোভাইড করবে। সুতরাং এটাকে এই জন্য এটা বলা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের লার্নিং হচ্ছে লাইফ লং লার্নিং অ্যান্ড ইউর ডেভেলপমেন্ট উইল বি লাইফ লং। তাহলে ইট ইজ নাও, আমরা থিওরিটিক্যালি এখানে যেটা বলছি দেখেন, it is now regarded as one of the fundamental principles of the ICMAD Code of Ethics where the professional accountant has the duty to maintain professional knowledge and skill at the level required to ensure that a client or employer receives competent professional service based on current development in practice, legislation and techniques. এগুলো আমরা বলছি ওখানে আমরা কোথায় যেন একটা প্রিন্সিপাল বলছিলাম, একটা হচ্ছে কি আপনার প্রফেশনাল কম্পিটেন্সটা তৈরি করতে হলে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড লাইফ লং লার্নিং লাগবে। এই লাইফ লং লার্নিংটা কোথায় থেকে আসবে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যাজ দ্য ডিউটি। আপনি যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনার এই ডিউটিটা আপনার নিজেরই কর্তব্য আছে, মেনটেন প্রফেশনাল নলেজ এন্ড স্কিল। আপনার প্রফেশনাল নলেজ এবং স্কিল মেনটেন করতে হবে। আপনি আজকে মেম্বার হয়ে গেলেন, আপনি 5 বছর পরে আপনি ট্যাক্সের রুলস চেঞ্জ হয়েছে, আপনি রুল জানলেন না, তাহলে আপনি প্রফেশনাল যে কোড অফ এথিক্স সেটা মেনটেন করলেন না, কারণ আপনি আপনার যে প্রফেশনাল কম্পিটেন্সটা সেটা মেনটেন করলেন না। স্কিল at the level required to ensure that a client or employer receives competent professional service based on current developments in practice, legislation and techniques. Then বলা হচ্ছে the concept of competent professional service is thus based on not only on attaining professional competence but also in maintaining it. এগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি, ঠিক আছে? শুধু এগুলো আপনার কম্পিটেন্স অ্যাটেইন করলে হবে না, সেগুলো মেনটেন করতে হবে, একটা আপ টু ডেট নলেজ নিতে হবে ডেভেলপমেন্টে। এবং এগুলা কি মাধ্যম যেমন সিপিডি একটা বলা আছে, একটা মাধ্যম হচ্ছে সিপিডি। এখানে দেখেন লেখা আছে যাদের কনফিউশন, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। ICMAD has developed ICMAD professional development framework which address both the requirement on members institute regarding CPT, the ways of the in which এ হলো আমাদের জিনিসগুলা। দেন এখানে আরেকটা বলা আছে পার্সোনাল কোয়ালিটি। আমরা একটু আগে বলছি 7 প্রিন্সিপালস, আর এখানে বলা আছে যে আপনার প্রফেশনাল মেম্বারদের পার্সোনাল কোয়ালিটিটা কিরকম হওয়া উচিত। In upholding the high standard of ethical behavior, members are contributing to the promotion of the integrity of ICMAD's qualification and supporting ICMAD purpose. The particular qualities and virtues are কোয়ালিটিগুলো হচ্ছে একটা হচ্ছে রিলায়েবিলিটি, আপনার উপর রিলায়েবল হতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, টাইমলিনেস কাজটা করতে হবে, আপনার কার্ডিসি থাকতে হবে, অ্যান্ড ইউ শুড বি রেসপেক্ট টু ইচ আদার। আপনি অন্যদের যদি আপনি সম্মান না দেন, অটোমেটিক্যালি আপনাকে সম্মান দিবে না। আপনি যদি আপনার কলিগ সে বিবিএ এমবিএ করে আসছে, সে আইবিএ থেকে এমবিএ করে আসছে, আপনি তাকে পাত্তাই দিলেন না, আপনি তাকে সম্মান দিলেন না, আপনারা কিছুই জানেন না, আমি আইসিএমএ মেম্বার, আমি অনেক কিছু জানি, দেন দেখবেন অটোমেটিক্যালি আপনি ওখান থেকে আপনি কাটটা হয়ে যাবেন, কারণ আপনাকে সেরকম সেই রেসপেক্টটা সেখানে আসবে না। দ্যাট মিনস ইউ শুড বি রেসপেক্ট টু আদার্স, আপনি অন্যকে রেসপেক্ট করতে হবে। দেন এগুলো আমরা ব্যাখ্যা আমাদের শীটও দেওয়া আছে, যেমন রিলায়েবিলিটি বলতে আমরা কি বুঝি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বিং এবল টু বি ট্রাস্টেড বাই আদার্স and to be dependable through the ability to deliver what when it has been agreed with another. অর্থাৎ আপনার উপর আপনার যে আপনার যে অর্গানাইজেশন অথবা আপনার যে এমপ্লয়ার, সে অবশ্যই আপনার প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে, সে ট্রাস্ট করতে হবে যে না, তাকে যেটা দেওয়া হবে সেটা ডেলিভারি করতে পারবে। দিস ইজ দ্য কল্ড রিলায়েবিলিটি। আপনার উপর যদি আপনার এবিলিটি যদি থাকে, সেই জিনিসটা যদি তার ট্রাস্ট করতে পারে এবং উনি যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়, আপনার ক্লায়েন্ট অথবা আপনার employer or আপনার organization, then it's called reliability. Then responsibility. This is the concept of being accountable for one's actions and decisions. আপনি যে কাজটা করলেন সেই কাজটার উপর আপনি অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি কাজটা করে দিলেন, কোনো একটা সমস্যা হচ্ছে, আমি তো সেটা করি নাই, ও আমার জুনিয়র করছিল স্যার, এই জন্য এটা হয়েছে, অথবা আপনি সিনিয়রের নামে দিয়ে দিলেন যে না স্যার ও বলছে এই জন্য এটা হয়েছে, এটা করছি, ঠিক আছে, এইরকম হওয়া যাবে না। যেহেতু আপনি কাজটা করছেন এবং আপনি যেহেতু ডিসিশনটা নিচ্ছেন, ইউ শুড টেক রেসপন্সিবিলিটি অফ দিস ডিসিশনস অর অ্যাকশনস। দেন টাইমলিনেস।
This is the concept of delivering in a timely manner without delay and meeting the expectations of others. আপনি এটা ডিলে করা যাবে না, আপনার যেটা যেই সময়ের ভিতরে চাইছে সেই সময়ের ভিতরে আপনার সেটা ডেলিভার করতে হবে, এবং আপনার কাছ থেকে যেটা এক্সপেকটেশন করতেছে ওনারা সেটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। Courtesy, this is the virtue of demonstrating politeness and good manner towards others. আপনি যদি পোলাইটনেস না হন, আপনি যত প্রকারের জ্ঞানী হন আর যত প্রকারের ডিগ্রি নেন না কেন, আপনার কোনো দাম থাকবে না। ইউ শুড মাস্ট বি পোলাইটনেস এন্ড গুড ম্যানার। আপনার ম্যানারটা অবশ্যই গুড হতে হবে অন্যদের প্রতি। আমি অনেক কিছু জানি, আমি স্যার, আমি আপনাকে কোনো পাত্তাই দিলাম না, কালকে থেকে আপনি আমার ক্লাস করবেন না। হ্যাঁ, দ্যাট শুড বি, ইউ শুড বি পোলাইটনেস। আপনি অবশ্যই পোলাইটনেস হতে হবে। এখানে অনেক স্টুডেন্ট আপনারা এখানে অনেক আছেন আসলে, এবং যারা আমার কাছ থেকে অনেক দিক দিয়েই ইথিক্যালি ইস্যু হয়তোবা বেশি জানেন, ল বেশি জানেন। হ্যাঁ, আপনি হয়তোবা ইংলিশ স্পিকিং আপনার চেয়ে ভালো জানেন, ইংলিশ লিটারেচার ভালো জানেন, বাট ইউ শুড বি পোলাইটনেস অ্যাজ ওয়েল অ্যাজ মি। আমারও আপনার প্রতি পোলাইটনেস থাকতে হবে। যদি আমি আপনার প্রতি কার্টেসি না দেখাতে পারি, তাহলে আমি আমার এই যে অ্যাচিভমেন্ট সেটা ধরে রাখতে পারবো না। আমাকে হয়তো আমি আজকে আইসিএমইবি আগে ভর্তি হয়েছি, অনেকেই দেখবেন আমার চেয়ে অনেক কোয়ালিফাইড, তারা এতদিনে নতুন করে ভর্তি হয়েছে। হ্যাঁ, তারা লেটে ভর্তি হয়েছেন থেকে তারা হয়তো লেটে মেম্বার হবে, কিন্তু তারা আমার চেয়ে অনেক ভালো পজিশন এখনই হোল্ড করতেছেন এবং ভালো মানের স্টুডেন্ট। সুতরাং আপনি মেম্বার হয়েছেন বিদায় আপনি অনেক কিছু জানেন, নো, দ্যাটস নট। দিস শুড বি কার্টেসি এন্ড রেসপেক্ট। একটু আগে আমরা যেটা বলছি, অন্যদের প্রতি আপনার রেসপেক্ট থাকতে হবে। দেওজ আর দ্য পার্সোনাল কোয়ালিটি। এইগুলো আপনার পার্সোনাল কোয়ালিটি। আপনি অ্যাজ এ প্রফেশনাল মেম্বার যদি হন অথবা না হন, যে কোনো ওয়াইতে হোক না কেন, আপনার এই পার্সোনাল কোয়ালিটিগুলো থাকা উচিত। যদি এই কোয়ালিটিগুলো আপনার না থাকে, দেন ইউ উইল নট বি এবল টু সাকসেস ইন ইউর লাইফ। আমরা এখন চলে যাব হচ্ছে ইথিক্যাল প্রিন্সিপাল, হচ্ছে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। দিস অলসো ডিসকাসড ইন প্রিভিয়াস লেকচার। আমরা গত লেকচারে এটা আমরা আলোচনা করছি, ইন্টিগ্রিটি কি, অবজেক্টিভিটি কি, প্রফেশনাল কম্পিটেন্সি টিকার এন্ড কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। আজকে আমরা যেটা করব সেটাকে আরো ডিটেইলসে যাব। ইথিক্স এর ক্ষেত্রে আপনার এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এই 5টা হচ্ছে মেইন জিনিস। ইথিক্যাল প্রিন্সিপালস এর ক্ষেত্রে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউ শুড বি মেইনটেইন দ্য 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। হ্যাঁ, দিস ইজ দ্য very important for your exam, very important for as a professional accountant, very important in your personal life, very important for your organization. আপনি আপনার অর্গানাইজেশনের জন্য লাগবে। These are the 5 fundamental principles of ethics. First of all, integrity. A professional accountant shall comply with the principle of integrity. একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অবশ্যই কমপ্লাই করতে হবে। এর আগে আমি আগেরগুলো একটু আলোচনা করে নিই, একসাথে বেশি হয়ে গেলে পরে আমরা ধরতে পারবো না। হ্যাঁ, আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেগুলোর থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার সবগুলো তো একই রকম লাগে, মনে রাখার কি কোনো টেকনিক আছে? কেন টেকনিক থাকবে না? কেন টেকনিক আপনি নিজে বের করবেন, সব একরকম না। আর আলটিমেটলি যেহেতু আপনার কোয়ালিটি নিয়ে কোশ্চেন করা হচ্ছে, একটা হচ্ছে আপনি হয়তো বা ওই 7 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল 7 প্রিন্সিপালস এর কথা বলতেছেন, সেটা একটা হচ্ছে আপনার একটা কমিটি সেটা অ্যানালাইসিস করে রিসার্চ করে বের করছে, সেটা কিন্তু এক প্রিন্সিপাল। আর আপনি যদি বলা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, তখন আমরা লিখবো ওই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। ক্লিয়ার? ক্ষেত্রে স্যার ওই 5টা অনেস্টি, ইন্টিগ্রিটি, এটা স্যার এই 5টা। হ্যাঁ, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি। জি স্যার। হ্যাঁ, আর কারো কোশ্চেন? আমরা এখানে তো আপনার এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল তো মানে 3 জায়গায় পড়তেছি স্যার, তাই না? আমি যতক্ষণ পর্যন্ত ইথিক্সের চ্যাপ্টারে আসি, ঠিক আছে, আমাদের এখানে 3টা পার্ট। একটা হচ্ছে কি ফান্ডামেন্টালস অফ ইথিক্স, কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস ল। ফান্ডামেন্টাল অফ ইথিক্স যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই 5টা কথাই বলবো শুধু এখন থেকে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। শুধু ঘুরে ঘুরে একটাই কথা, এই 5টা প্রিন্সিপাল, রাইট? জি স্যার, জি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করি।
একজন বলেন 7 প্রিন্সিপালস গুলো কি কি ইন পাবলিক লাইফ? What is the 7 principles of public life which is discussed in this class? 7 principles of public Selfless, life are integrity, selflessness, objectivity. integrity, objectivity, accountability, openness, honesty, and leadership. Leadership. Thank you. দেখে বলেন না, আরেকজন বলেন, দেখে বলবেন না। Selfless, integrity, objectivity, accountability, openness, honesty, leadership. Thank you. এখন বলবেন তো অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বোঝায়? একজন বলেন। এটা স্যার হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর কি। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি বাংলা মিনিং হচ্ছে জবাবদিহি নিশ্চিত করা। জি স্যার। রাইট। ইন্টিগ্রিটি মিন্স স্যার এটা হচ্ছে সততা আর কি। Integrity refers to the straightforward বা honesty থাকার কিছু। Straightforward and honest, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। স্যার অ্যাকাউন্টেবিলিটি আর অনেস্টির পাশাপাশি নিষ্ঠা বা নিষ্ঠাও আছে, নিষ্ঠার সাথে কোনো কিছু করা, এটাও ইন্টিগ্রিটির মধ্যে পড়ে। স্যার অ্যাকাউন্টেবিলিটি আর রেসপন্সিবিলিটি এই দুইটা ডিফারেন্সিয়েট কিভাবে করব? অ্যাকাউন্টেবিলিটি আর রেসপন্সিবিলিটি অলমোস্ট সেম, ডিফারেন্স এখানে কিন্তু নাই। দেখছেন এই 7টা প্রিন্সিপাল এখানে অ্যাকাউন্টেবিলিটি বলছে, এখানে কিন্তু রেসপন্সিবিলিটি বলি নাই। জি স্যার, কিন্তু আবার ওই যে 5টার মধ্যে আবার আছে এর জন্য। 5টার মধ্যে কি আছে? রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নাই। দেখছেন রেসপন্সিবিলিটির ভিতরে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে কিছুটা পার্থক্য আছে স্যার। হ্যাঁ, আর একটা হলো স্যার জবাবদিহিতা আর একটা হলো দায়িত্ব। রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে এটা দেওয়া আছে, এই কাজগুলো আপনি করবেন, অথবা আপনি এটা যে আপনি একটা ডিসিশন নিছেন এটা আপনি সঠিকভাবে করবেন কিনা সেটা আপনার দায়িত্ব যে আপনি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনে যাবেন। রেসপন্সিবিলিটি হচ্ছে আমার একটা দায়িত্ব, এটা আমাকে পালন করতে হবে। আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে স্যার আমি যে কাজটা করব সেই কাজের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে যার কাছে আমি অ্যাকাউন্টেবল থাকবো। হ্যাঁ, অনেকটা ইনহেরেন্ট আছে, কর্তৃপক্ষ না থাকলেও আপনি যদি পাবলিক কোনো কাজ করেন তাহলে পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল। মানে স্যার কোনো অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করা হয়েছে কিনা সেটা বুঝিয়ে দেন। প্রতিষ্ঠান হলে অবশ্যই পাবলিকের কাছে দায়বদ্ধ স্যার। দ্যাট মিন্স আমি যদি ভুল করি ভুলের দায়ভার আমাকে নিতে হবে, এইটাই হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে রেসপন্সিবিলিটির পরে, আপনি রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে দায়িত্ব প্রথম দেওয়া আছে, রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, আমার যে দায়িত্ব দেওয়া আছে আমি সেটা করতে হবে, সেটা রেসপন্সিবিলিটি। আর ওটাতে যদি আমি কোনো ভুল করে থাকি, কোনো অ্যাবনর্মাল কিছু করে থাকি, সেটার জন্য আমি দায়বদ্ধতা স্বীকার করতে হবে, এটা অ্যাকাউন্টেবিলিটি। নেক্সট আরেকজন বলেন। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করছি 5 কোয়ালিটি, পার্সোনাল কোয়ালিটি, 5 পার্সোনাল কোয়ালিটি গুলো বলেন। selflessness, integrity, objectivity. না, পার্সোনাল কোয়ালিটি ওটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আর এটা হলো 5 পার্সোনাল কোয়ালিটি, 5 পার্সোনাল কোয়ালিটি। হ্যাঁ বলেন। Reliability, responsibility, timeliness, courtesy, respect. থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকজন বলেন। Reliability, responsibility, timeliness, courtesy, respect. থ্যাংক ইউ। তাহলে একজন বলেন, what do you mean by reliability? It is process of trusted by others. থ্যাংক ইউ। আরেকজন বলেন, রিলায়েবিলিটি মানে কেউ আমি কাজটা করতে পারবো এরকম বিশ্বাস জন্ম নিয়ে আমাকে কোনো কাজ দিতে পারার ক্ষমতাটাই হলো মূলত রিলায়েবিলিটি। বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, আপনার যে এবিলিটি আছে সেটা আমি বিশ্বাস করতে হবে। জি স্যার, মানে অন্যকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলি বা পাবলিক বলি তারা যাতে বিশ্বাস করতে পারে স্যার। হ্যাঁ, ওইটা বাদ দিলাম, আমি আপনাকে একটা দায়িত্ব দিলাম যে আপনাদের ভিতরে থেকে আমি আগামীকাল ওই ক্লাসটা এতটা এটার পরিবর্তে 8:30টার পরিবর্তে আমি 6টায় নিব, এটা আপনি সবাইকে পৌঁছাই দিবেন। এমন একজনকে আমি তার এবিলিটি আছে এরকম একজনকে আমি বিশ্বাস করাটাই হচ্ছে রিলায়েবিলিটি। Ability plus rely equal to reliability. আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা যাবে কিভাবে? আপনি সবাই আনমিউট করে রাখছেন। দেন একজন বলে রেসপন্সিবিলিটি। হোয়াট ডু মিন বাই রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি হচ্ছে একটা অব্লিগেশন, ইট ইজ অ্যান অব্লিগেশন টু ডু সামথিং, আর
not to do something this type or দায়িত্ব আছে যে কাজটা করব assumption of authority for making decision. ওকে ওকে আপনাকে ডিসিশন মেকিং এর যে অথরিটি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি ঠিক আছে নেক্সট একজন বলেন টাইমলিনেস স্যার সময়ের কাজটা সময়ের মধ্যে করতে হবে এরকম একটা উদাহরণ দেন তো দেখুন সুন্দর সুন্দর উদাহরণ আছে যেমন স্যার আমাদের স্যার পরীক্ষার আগেই আমাদের পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিতে হবে। হ্যাঁ রাইট যেরকম আপনি যেহেতু স্যার ব্যাংকিং সেক্টরে আছেন বলি যে 4টার মধ্যে ব্যাংকে ইন করতে হবে আর কিন্তু 5 মিনিট পরে গেল আর কাজ হবে না এটা প্রপার টাইমিং যে স্যার অ্যাসাইনমেন্টের মতো যেমন অ্যাসাইনমেন্টের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময়ের মধ্যে জমা দিতে হবে ওকে থ্যাংক ইউ আমি বলি আরেকটা আমি সাথে অ্যাড করি एग्जांपल হতে পারে যেমন মনে করেন যে এখন কোভিড-19 এর বাংলাদেশে ব্যাংকিং সেক্টর কি পরিমাণ ইমপ্যাক্ট আসবে অথবা আমার ব্যাংকে কি পরিমাণ ইমপ্যাক্ট আসবে আমাকে যদি অ্যাসাইন করা হয় সেই কাজটা সেটা আমি রিসার্চ করে সেটা বের করতে হবে উইথিন কোভিড শেষ হওয়ার উইথিন ফিনিশিং দ্য কোভিড অর উইথিন দ্য ইকোনমিক্যালি হার্মফুল অফ কোভিড হার্মফুল হওয়ার আগেই আমার এই জিনিসটা বের করে নিতে হবে এটাকে বলা হচ্ছে টাইমলিনেস ঠিক আছে আপনাকে বলা হচ্ছে আগামী শীত আসতে সামনে অথবা যদি বলা হয় যে আপনি যে বৃষ্টির মৌসুম বর্ষা মৌসুম যাওয়ার পর বৃষ্টি যখন আসবে এই কিছুদিন পরে যে বৃষ্টি আসবে বা এই সময়ে আপনার ডেঙ্গু মশা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি পানি যেন না জমে থাকে সেটার জন্য আপনাকে একটা অ্যাসাইন করা হলো যে আপনি আমাদেরকে একটা প্রজেক্ট দেন অথবা আমাদেরকে একটা অ্যানালাইসিস করে একটা ইনফরমেশন দেন সেই কাজটাকে বলা হচ্ছে টাইমলি ম্যানার আপনি যদি এই সময়ের ভিতরে না দেন আপনি পরে দেন তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না ঠিক আছে এবং আপনার কাছ থেকে যে এক্সপেকটেশন করতেছি আমি আপনার কাছে এক্সপেকটেশন করতেছি যে আপনি এই যে করোনার কালীনে যে ইমপ্যাক্ট হবে আপনার ব্যাংকের অথবা আপনার প্রতিষ্ঠানের সেটা আপনি যথাযথ ইনফরমেশন দিতে পারবেন সেই ইনফরমেশনটা আপনি প্রোভাইড করা এবং সময় মতো প্রোভাইড করা দুইটা হচ্ছে টাইমলিনেস আপনি সময় মতো দিয়ে দিলেন কিন্তু আপনি কিছুই হলো না তাইলে কিন্তু হবে না আপনি যে এক্সপেকটেশন সেটা মিট আপ করতে হবে এবং সেটা যথাসময় দেওয়াটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল কোয়ালিটি দেন বলেন কার্টেসি স্যার কার্টেসি হচ্ছে পলিটিক্স এন্ড গুড ম্যানার্স হ্যাঁ এটা কিন্তু সুন্দর জিনিস হ্যাঁ জি জি আপনি যে কোনো ক্ষেত্রে আপনি যদি পোলাইটনেস না হন আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই ঠিক আছে সেটা আপনি আমি সবাই আমরা অনেক সময় পোলাইটনেসটা মেইনটেইন করতে পারি না আসলে পোলাইটনেস যদি হয় অটোমেটিক্যালি দেখবেন আপনার ওই কাজটা অথবা আপনার ওই যেটা অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা সহজ হয়ে যাবে সুতরাং কার্টেসি যদি মেইনটেইন করেন অটোমেটিক্যালি আপনি ইউ উইল বি বেনিফিটেড এই জন্য বলে স্যার কার্টেসি কস্ট নাথিং থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে দেন বলেন দ্য রেসপেক্ট মিন্স রেসপেক্ট মানে স্যার অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা হ্যাঁ ঠিক আছে আপনি এমন মনে করেন না যে আপনি সব জানেন পৃথিবীতে আর কেউ জানে না আপনি জানেন ভালো কথা কিন্তু আপনি এটা মনে করা ভুল হবে যে অন্য কেউ জানে না ঠিক আছে এখানে বিষয়টা হচ্ছে কি অন্যের যোগ্যতা বা বলতে পারি অন্যের যোগ্যতাকে পারস্পরিক সম্মানবোধ হ্যাঁ পারস্পরিক সম্মানবোধ হ্যাঁ ঠিক আছে তাই এটাকে বলা হচ্ছে আমরা রেসপেক্ট দিস ইজ দ্য 5 পার্সোনাল কোয়ালিটি 5 পার্সোনাল কোয়ালিটি এটা কি শুধু প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের জন্য না কিন্তু এই পার্সোনাল কোয়ালিটি সবার জন্য জি ঠিক আছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য রাইট এটা আপনি ফ্যামিলি লাইফে হতে পারে ফ্যামিলি লাইফ থেকে শুরু করে আপনি সব ক্ষেত্রে এই 5টা কোয়ালিটি আপনি যদি মেইনটেইন করেন ইউ উইল বি অনার্ড ইউ উইল বি বেনিফিটেড ইউ উইল বি সাকসেস দেন একজন বলেন যে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ইথিক্স ইথিক্সের 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো কি কি ইন্টিগ্রিটি অবজেক্টিভিটি প্রফেশনালি কনফিডেন্সিয়ালিটি প্রফেশনাল একজন বলেন সুন্দর করে ইন্টিগ্রিটি অবজেক্টিভিটি এই 5টা পয়েন্ট আমি গত ক্লাসে পড়াইছি এই 5টা পয়েন্ট পরীক্ষা আসবে এবং বিভিন্ন আঙ্গিকে এই পয়েন্টগুলো আসবে সুতরাং এটা আপনি ভালো করে বলতে হবে অবজেক্টিভিটি ইন্টিগ্রিটি কনফিডেন্সিয়ালিটি প্রফেশনাল কম্পিটেন্স এন্ড প্রফেশনাল বিহেভিয়ার থ্যাংক ইউ তো সিরিয়াল হয় না আরেকজন বলেন সিরিয়ালি বলবেন ইন্টিগ্রিটি অবজেক্টিভিটি প্রফেশনাল কনফিডেন্স এন্ড ডিউ কেয়ার কনফিডেন্সিয়ালিটি প্রফেশনাল বিহেভিয়ার প্রফেশনাল কি আবার বলেন প্রফেশনাল কম্পিটেন্স ঠিক আছে প্রফেশনাল
কম্পিটেন্স, হ্যাঁ আরেকজন বলেন। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কনফিডেন্ট এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্স না, কনফিডেন্ট এন্ড ডিউ কেয়ার, হ্যাঁ কনফিডেন্সিয়ালিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার। ঠিক আছে, আরেকজন বলেন। থ্যাংক ইউ। integrity, objectivity, professional competency and due care, confidentiality, professional behavior. থ্যাংক ইউ। এখন বলেন, একজন বলেন ইন্টিগ্রিটি বলতে কি বুঝছি? আমরা গত ক্লাসে আলোচনা করছি। Integrity refer to the strong forward and honesty in the professional Straight life. forward and honest. থ্যাংক ইউ। স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট ইন ইউর প্রফেশনাল অ্যাক্টিভিটি। আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটিতে স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেস্ট হতে হবে। দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি। আরেকজন বলে ইন্টিগ্রিটি মিন্স? Integrity means straightforward and honest. honest, thank you. দেন একজন বলেন যে অবজেক্টিভিটি। আলিগান, হ্যালো, হ্যাঁ আমি আম্মা পরে ফোন দিব, আমি ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, নেক্সট হচ্ছে অবজেক্টিভিটি। একজন বলেন হাউ ডু মিন বাই অবজেক্টিভিটি? Not to compromise professional or business judgment in view of bias and conflict of interest or undue influence of others. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকজন বলেন, খুব সুন্দর হয়েছে। Objectivity means not allow prejudice or bias or the influence of others to override. এই যে লাইনগুলো আছে না, লাইনগুলো আমি যে হুবহুব লিখছি আপনার গত ক্লাসে, ঠিক হুবহুব মুখস্থ করবেন। জি স্যার। আরেকজন বলেন। Not allow bias, conflict of interest in professional or business judgment. হয়েছে, কিন্তু আমার লাইন কিন্তু আসে নাই। আরেকজন বলেন। Not compromise professional or business judgment. হ্যাঁ। Because of bias, conflict and interest or undue influence of others. থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা অবজেক্টিভিটি পাইলাম। নেক্সট হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। Attain and maintain professional knowledge and skill at the level required to ensure that a client or employing organization receives competent professional service based on current technical and professional standards and relevant regulation. Thank you. আরেকজন বলেন প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। When any professional accountant provide his services, he should be act diligently in accordance with applicable technique and professional standards. Okay, thank you. আরেকজন বলেন। Professional competence and due care means? Professional competence and due care means in professional life, anyone should carry out proper advice and assistance obtained to ensure that the service is performed to the satisfaction. এখানে আপনি প্রথমে শুরু করতে হবে অ্যাটেইন এন্ড মেইনটেইন, এই কথাটা কিন্তু লিখতে হবে। অ্যাটেইন এন্ড মেইনটেইন professional knowledge. হ্যাঁ, অ্যাটেইন এন্ড মেইনটেইন রিকোয়ার্ড নলেজ এন্ড Skill and knowledge. স্কিল এন্ড নলেজ এন্ড স্কিল। Knowledge and skill. প্রথম হচ্ছে নলেজ, তারপরে স্কিল। ঠিক আছে, এই কথাগুলো লিখে তারপরে আপনি অন্যান্য কথা যা যা বলতেছেন। এই জন্য আমি বলবো এই লাইনগুলো হুবহু মুখস্থ করে ফেলবেন। নেক্সট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। হোয়াট ডু মিন বাই কনফিডেন্সিয়ালিটি? যারা বলেন না তারা বলেন। আর বলবো না। না, যারা বলেন না তারা বলেন। A professional accountant should respect the confidentiality of information required as a result of professional and business relationship. Thank you. Confidentiality মানে হচ্ছে আপনার গোপনীয়তা স্যার, গোপনীয়তা। প্রফেশনাল এবং বিজনেস রিলেশনশিপের জন্য যে ইনফরমেশনগুলো আপনি গ্যাদার করছেন, দিস শুড বি কনফিডেন্সিয়াল। অন্যান্য ভাবে যদি আপনি ইনফরমেশন নেন, আপনি মনে করেন যে আপনার বন্ধু, সাপোজ আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে একটা জানতে চাচ্ছে, আপনি যেহেতু বিজনেস লাইনে লেখাপড়া করছেন,
হ্যাঁ আপনার কাছ থেকে জানতে চাচ্ছে এই ব্যবসাটা করবে কিনা, সে করলে কেমন হবে, তাহলে তাকে কিন্তু আপনি অ্যাডভাইস করতেই পারেন। আপনি তখন যদি বলেন আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি ইনফরমেশন কনফিডেন্সিয়াল দিব না, তা না। এই জন্য এখানে বলা আছে আপনি ওই অন্য একটা অডিট করতে গিয়ে, অন্য একটা ফার্মে আপনি চাকরি করতে গিয়ে সেখান থেকে যে ইনফরমেশন গুলো পাইছেন সেই ইনফরমেশন গুলো আপনার কনফিডেন্সিয়াল রাখতে হবে। অন্য একটা ফার্মে, আবার অন্য একটা ফার্মে সেটা ঘরের কথা বাইরে প্রকাশ করা যাবে না স্যার। হ্যাঁ আপনি একটা ঘরের কথা বাইরে প্রকাশ করা যাবে না। যাবে না, রাইট। আপনি হ্যাঁ এটা প্রফেশনালের ক্ষেত্রে ঘরের কথা বাইরে প্রকাশ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মানে স্যার ওই যে একটা ফার্মে অডিট করতে গিয়ে আমি কিছু ইনফরমেশন পাইলাম, আরেকটা ফার্মে গিয়ে যেন এটা না বলে দেন। আবার যদি বলে দেন যে এই রকম ওরা কিন্তু এই টেকনিক করে তারা অনেক বেশি প্রফিট করে ফেলছে, আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন। হ্যাঁ এটা আসলে হ্যাঁ ট্রান্সফার করা যাবে না, আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন রাখতে হবে। কারণ আপনি যখন অডিট করছেন আপনাকে যত আপনার গোপন জিনিস আছে সব কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি যদি সব পাস করে দেন সে আর বিজনেস করতে হবে না। বিজনেস হ্যাভ এনি সিক্রেট? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি তখন এখানে আমার অবশ্যই কিছু জ্ঞান অভিজ্ঞতা আসবে। আমি যদি ভালো কিছু যখন অন্য প্রতিষ্ঠানে যাব তখন দেওয়াটাও কি সেই একই রকম কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হবে এরকম কিছু না? সেটা আপনি সরাসরি তার ডাটাটা দিবেন না, আপনি ওই নলেজ আপনি তো অ্যাপ্লাই করবেনই। আপনার জ্ঞান আছে যে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা বেনিফিটেড হবো। এখানে বিষয়টা হচ্ছে না যে ওরা এইভাবে করছে এতটুকু লাভ হইছে ওইভাবে বলবেন না, এটা বলা যাবে না স্যার। হ্যাঁ আচ্ছা মানে এখানে স্কিলটা ইউজ করা যাবে, মানে আপনি স্কিলটা ইউজ করতেছেন, ঠিক আছে, ইনফরমেশন শেয়ার করা যাবে, এটা ইউজ করতেছেন, নলেজ এবং স্কিল। মানে নট টু বি স্পেসিফিক আর কি, যে এইভাবে এত টাকা এইভাবে হইছে এইরকম হবে না আর কি স্যার। এরকম হবে না, রাইট। জি স্যার। এবং অনেকে দেখবেন যে এরকম হইতে পারে, আপনি মনে করেন যে আমি একটা অর্গানাইজেশনে আছি, এখান থেকে ডাটাগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় সেল করে দিচ্ছি, ওই ব্যাংকে বলে দিচ্ছি, ওই প্রতিষ্ঠানকে বলে দিচ্ছি, এইগুলো করা যাবে না। মানে সেটাই তখন কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাচ্ছে, তখন ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমি যখন এই জব ছেড়ে অন্য আরেক জায়গায় জব করবো, আমি তো আমার স্কিলটা আমি সেখানে অ্যাপ্লাই করবোই, ঠিক আছে। তার মানে স্যার এখানে মোটিভটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমার মোটিভটা কি। আমি জি স্যার, রাইট, কি মোটিভ যদি হয় তাইলেই সমস্যা। আর বিষয়টা এইভাবে বললে মনে হয় আরেকটু ভালো হয়। Confidentiality means not to disclose any such information to third parties without any proper and specific authority, unless there is a legal or professional right or duty to discllose. সেটা তো আছে, সেটা আপনি মনে করেন অথরিটি ছাড়াও আপনি বিজনেস এবং রিলেশনশিপের কারণে, বিজনেস এবং প্রফেশনাল রিলেশনশিপের কারণে যে ইনফরমেশন পাচ্ছেন সেটা আপনি ডিসক্লোজ করা যাবে না, এটাই ডাইরেক্টলি কথা, ঠিক আছে। হ্যাঁ দেন বলেন, একদিন বলেন প্রফেশনাল বিহেভিয়ার। To comply with relevant laws and regulations and avoid any action that discredits the profession. প্রফেশনাল বিহেভিয়ারটা হচ্ছে আপনি এমন ভাবে প্রফেশনাল বিহেভিয়ার করবেন আপনার বিহেভিয়ারটার জন্য যেন প্রফেশনের কোনো ক্ষতি না হয়, ডিসক্রেডিট যেন না হয়, ডিসক্রেডিট যেন না। আপনি একটা কাজ দিচ্ছে, আপনি কাজটা করতে পারলেন না, আপনাকে একটা আপনার যে আইন একটা ধারা অনুযায়ী আপনি কাজ করবেন সেটা করতে পারলেন না, এটা আপনার ডিসক্রেডিট। আপনি কারোর সাথে খারাপ বিহেভ করলেন সেটাও একটা ডিসক্রেডিট। এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য আপনার প্রফেশনের ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে আপনার অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার। এই হলো আমাদের আমরা ফরওয়ার্ড হবো সামনের দিকে। আমি আপনাদেরকে সবাইকে মিউট করে দিচ্ছি। দেন আমরা বলবো ইন ডিটেলস। এখানে হচ্ছে ডিটেলস, আমরা অলরেডি আসলে ডিটেলস আলোচনা করে ফেলছি, তারপর আমরা একটু গো থ্রু করি। দি ইথিক্যাল প্রিন্সিপালস, ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মিনস এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কমপ্লাই উইথ দ্য প্রিন্সিপালস অফ ইন্টিগ্রিটি which requires an accountant to be straightforward and honest in all professional and business relationships. In all professional and business relationships, তার প্রফেশনাল এবং যত প্রফেশনাল বিজনেস রিলেশনশিপ হবে সেখানে সব জায়গাতেই এই অ্যাকাউন্টেন্ট টু বি স্ট্রেটফরওয়ার্ড এন্ড অনেস্ট। সেখানে আপনার বিজনেস এবং প্রফেশনালের ক্ষেত্রে সব ক্ষেত্রে তার কাজগুলো অবশ্যই স্ট্রেটফরওয়ার্ড এন্ড অনেস্ট হবে। দেন বলা হচ্ছে ইন্টিগ্রিটি ইমপ্লাইজ ফেয়ার ডিলিং অ্যান্ড ট্রুথফুলনেস। ইন্টিগ্রিটি ইমপ্লাইজ ফেয়ার ডিলিং অ্যান্ড ট্রুথফুলনেস। ইন্টিগ্রিটি মানে হচ্ছে
ফেয়ার ডিলিংস করা এবং ট্রুথফুলনেস, এটাও একটা বড় হতে পারে। এন্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল নট knowingly be associated with reports, returns, communications, or other information where the accountant believes that the information contains a material false or misleading statement. যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট জানে জানা মতে সে এইরকম কোনো রিপোর্ট, এরকম কোনো রিটার্ন অথবা কমিউনিকেশন করবে না অথবা ইনফরমেশন দিবে না যেখানে অ্যাকাউন্টেন্ট বিশ্বাস করে দ্যাট দ্য ইনফরমেশন contains material false or misleading statement. একটু আগে আমরা যেটা বলছি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট হবে এন্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, দিস ইজ দ্য কল ইন্টিগ্রিটি। এখন স্ট্রেট ফরওয়ার্ড ও অনেস্টের ভিতরে এটাকে আবার আরো ব্যাখ্যা করছে, সেগুলো কি হবে সেটা হচ্ছে যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিশ্বাস করে যে না এই ইনফরমেশনটা কন্টেন এ মেটেরিয়াল ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট, সেখানে ফলস আছে এবং মিসলিডিং স্টেটমেন্ট আছে, সেরকম কোনো ইনফরমেশন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিবে না এবং সেই কোনো এরকম কোনো রিপোর্ট সে থেকে ইনফরমেশন সে গ্রহণ করবে না, সেই রকম রিপোর্ট কখনই সে কমিউনিকেশন করবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। কন্টেন্ট স্টেটমেন্ট অর ইনফরমেশন প্রোভাইডেড রেকলেসলি, সে যদি বিশ্বাস করে যে না এরকম যে এখানে যে স্টেটমেন্ট অথবা ইনফরমেশনগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো কোনো মানে গা ছাড়াভাবে করা হয়েছে, এখানে মানে সিরিয়াসনেস ভাবে অথবা আপনার ইনপ্রপার ওয়েতে সেগুলো করে নাই, সেগুলোর ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এগুলো ইউজ করবে না। Omits or obscures record information where such omission or obscurity would be misleading. এখানে যদি কোনো এরকম বিশ্বাস করে যে না সেখানে ওমিট কোনো কিছু বাদ দিয়ে অথবা কোনো কিছু মিসলিডিং করে এখানে ডাটা দেওয়া আছে অবস্কিউর করা হয়েছে, সেই ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউজ করতে পারে না। দিস ইজ কল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মিনস স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট, ফেয়ার ডিলিংস এন্ড ট্রুথফুলনেস। এন্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এরকম কোনো রিপোর্ট ইউজ করবে না অথবা রিটার্ন, কমিউনিকেশন অথবা অন্য কোনো ইনফরমেশন ইউজ করবে না যদি সে বিশ্বাস করে যে এই ইনফরমেশনগুলো থেকে কিছু কি আছে, ম্যাটেরিয়াল ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট আছে, এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো তারা রেকলেসলি আপনি ইউজ করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে এবং এগুলো ওমিটস রিকোয়ার্ড ইনফরমেশন যা দরকার সেগুলো ওমিট করে দেওয়া আছে, প্রয়োজনীয় ইনফরমেশনগুলো বাদ দিয়ে দিচ্ছে। where such omission of obscurity would be misleading, যার ফলে এখানে আপনার রেজাল্ট যা আসার কথা তা আসে না। ঠিক আছে, যেমন মনে করেন বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সময় বিভিন্ন পত্রিকায় দেখবেন লেখা আসে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো, সেই স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর ডাটা এক এক সময় এক এক ডাটা এক এক জায়গায় এক এক ইনফরমেশন দিচ্ছে। তাহলে এরকম ইনফরমেশন যদি জানি তাহলে সেই রিপোর্ট থেকে আমরা কি করতে পারবো না, ইনফরমেশন রিপোর্ট ইউজ করতে পারবো না। দেন বলা আছে আমরা অবজেক্টিভিটি বলতে আমরা যেটা বলছি সেই ক্ষেত্রে বলছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কমপ্লাই উইথ দ্য প্রিন্সিপাল অফ অবজেক্টিভিটি হুইচ রিকোয়ার্স অ্যান অ্যাকাউন্টেন্ট নট টু কম্প্রোমাইজ। আপনি কথাটা অবশ্যই লিখতে হবে, আপনি যখন অবজেক্টিভিটি লিখবেন আপনি যদি এই লাইনটা না লেখেন নট টু কম্প্রোমাইজ, অ্যাকাউন্টেন্ট নট টু কম্প্রোমাইজ কথাটা যদি আপনি না লেখেন তাহলে আপনার কিন্তু লাইনটা ক্লিয়ার হবে না। নট টু কম্প্রোমাইজ প্রফেশনাল অ্যান্ড বিজনেস জাজমেন্ট বিকজ অফ বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর আনডিউ ইনফ্লুয়েন্স। মানুষ কম্প্রোমাইজ কখন করে? কম্প্রোমাইজ শুধুমাত্র ওই সময় করে যদি সে বায়াসনেস হয়ে যায় অথবা তার যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে ক্রিয়েট হয় অথবা কোনো আনডিউ ইনফ্লুয়েন্স আসে। ঠিক আছে, এইটা সে কারণে কখনোই সে কম্প্রোমাইজ করা যাবে না। It is called objectivity. A professional account shall not undertake a professional activity if a circumstance or relationship unduly influences the accountant's professional judgment regarding that activity. Then আমরা বলছি professional competence and due care. Professional competence and due care বলতে আমরা কি বুঝি? A professional competence shall comply with the principle of professional competence and due care, which requires an accountant to এই যে প্রফেশনাল কম্পিটেন্স ডিউ কেয়ার এর জন্য কি প্রয়োজনগুলো এই নিচেরগুলো প্রয়োজন। প্রফেশনাল কম্পিটেন্স ডিউ কেয়ার হতে হলে ইউ শুড বি রিকোয়ার্স অ্যাটেইন অ্যান্ড মেনটেন প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল এট দ্য লেভেল, কতটুকু এট দ্য লেভেল রিকোয়ার, যতটুকু দরকার ততটুকু তার অ্যাটেইন করতেই হবে এবং সেটা মেনটেন করতেই হবে। টু এনশিওর দ্যাট এ ক্লায়েন্ট অর এমপ্লয়িং অর্গানাইজেশন রিসিভস কম্পিটেন্ট প্রফেশনাল সার্ভিস বেসড অন কারেন্ট টেকনিক্যাল and professional standards and relevant legislation, and act diligently in accordance with applicable technical and professional standard. Act diligently প্রথম হচ্ছে আপনার এটা নলেজটা অ্যাটেইন এবং মেনটেন করতে হবে, নলেজ এন্ড স্কিল। দেন বলা আছে যদি আপনি নলেজ এবং মেনটেন করলেন কিন্তু সেই অনুযায়ী কাজ করেন না তাহলে কিন্তু হবে না। অ্যাক্ট ডিলিজেন্টলি,
and in accordance with applicable technical and professional standard. আপনি কাজ করতে হবে diligently and in accordance with applicable technical and professional standard. This is called professional competence and due care. আপনি প্রফেশনাল কম্পিটেন্স আছে, যদি আপনি ডিউ কেয়ার না হন তাহলে কিন্তু আপনি এই প্রিন্সিপাল ইথিক্যাল প্রিন্সিপাল মেনটেন করেন না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সার্ভিং ক্লায়েন্টস and employing organization with professional competence requires the exercise of sound judgment of applying in applying professional knowledge and skill when undertaking professional activities. Then বলা আছে maintaining professional competence requires a continuing awareness. ঠিক আছে, আপনি যে একটু বললাম আপনার রিকোয়ার্ড নলেজ এন্ড স্কিল দরকার, হ্যাঁ, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল রিকোয়ার্ড নলেজ এন্ড স্কিল কিভাবে আসবে হচ্ছে এই মাধ্যমে মেইনটেইনিং প্রফেশনাল কম্পিটেন্স রিকোয়ার্স এ কন্টিনিউইং অ্যাওয়ারনেস। আপনার সব সময় অ্যাওয়ারনেসে থাকতে হবে এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেভেন্ট টেকনিক্যাল। আপনার যেমন টেকনিক্যাল নলেজ আপনার লাগবে। আগে আমাদের যেমন হচ্ছে আপনার জুমে কিভাবে ক্লাস নিতে হবে, আমাদের টেকনিক্যাল নলেজ যে লাগবে এরকম কখনো আমরা চিন্তাও করতে পারিনি। ঠিক আছে, আমাদের চিন্তা চেতনার ভিতরে কখনো ঢুকে নাই যে এরকম করে আমি বাসায় থেকে আমি অফিস করে ফেলতে পারবো, বাসায় থেকে আমি ক্লাস করতে পারবো, হ্যাঁ, আপনি গ্রামে থেকে আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, এটা কখনো চিন্তাও করতে পারিনি। কিন্তু এই যুগের সাথে আপনার সেই টেকনিক্যাল নলেজ আপনার নিতে হবে। যদি না নিতে পারেন, আপনি যদি এটা একটা সিম্পল জিনিস, সেখানে যদি আপনি না পারতেন তাহলে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারতেন না। তাহলে আপনার কি করতে হবে? আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেভেন্ট টেকনিক্যাল, এটা একটা টেকনিক্যাল নলেজ, প্রফেশনাল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এটা এই সম্পর্কে আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে এবং সেই সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট enables a professional accountant to develop and maintain the capability to perform competently within the professional environment. আপনি যেখানে যে এনভায়রনমেন্টে থাকেন না কেন, যে এনভায়রনমেন্টে আপনি কাজ করেন, সেই এনভায়রনমেন্টে যদি আপনার এই নলেজ থাকে এবং কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকে, তাহলে আপনি you will be develop and maintain the capability to perform competent within the professional environment. Diligence encompasses the responsibility to act in accordance with the requirements of an assignment carefully, thoroughly and on a timely basis. আপনাকে অ্যাসাইনমেন্ট যে যা দেওয়া হবে সেই রিকোয়ারমেন্ট অ্যাসাইনমেন্টগুলো কাজ করতে হবে এবং সেগুলো কমপ্লিট করতে হবে ইন কেয়ারফুলি করতে হবে, থরুলি অ্যান্ড অন এ টাইমলি বেসিস, এবং সেটা অবশ্যই টাইমলিতে করতে হবে। যদি না করেন তাহলে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার হবে না। In complying with the principles of professional competence and due care, a professional accountant shall take reasonable steps to ensure that those working in a professional capacity under the accountant's authority have appropriate training and supervision. ঠিক আছে, তাকে appropriate training এবং supervision রাখতে হবে। Where appropriate, an accountant shall make clients, the employing organization or other users of the accountant's professional service or activities aware of the limitation inherent in the service or activities. Then the fourth fundamental principle, ethical principles are confidentiality. Confidentiality means a professional accountant shall comply with the principle of confidentiality, which requires an accountant to respect the confidentiality of information. Accountant should respect the confidentiality of the information acquired as a result of professional and business relations. আপনার যে প্রফেশনাল যে কনফিডেন্সিয়ালিটি ইনফরমেশনের উপর যেটা লাগবে, রেসপেক্ট থাকতে হবে, সেটা কিসের জন্য? অ্যাজ এ রেজাল্ট, যার ফলে অ্যাজ এ রেজাল্ট অফ professional and business relationship. An accountant shall be alert to the possibility of inadvertent disclosure, including in a social environment and particularly to a close business associate or an immediate or close family member. Accountant সবসময় অ্যালার্ট থাকতে হবে কিসের ক্ষেত্রে? বি অ্যালার্ট টু দ্য পসিবিলিটি অফ ইনঅ্যাডভারেন্ট ডিসক্লোজার। এই যে ডিসক্লোজার গুলো হয়, ইনঅ্যাডভারেন্ট যে ডিসক্লোজার হবে, সেটা হয় কিসের জন্য? সোশ্যাল এনভায়রনমেন্ট। আপনি সামাজিকতার কারণে অনেক সময় আপনার এই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে পারেন না। অ্যান্ড পার্টিকুলারলি, শুধু সামাজিক বলতে যেটা বোঝায়, পার্টিকুলারলি হচ্ছে ক্লোজ বিজনেস অ্যাসোসিয়েট। একটু আগে আমি যেটা বললাম, আপনার ফ্রেন্ডের একটা বিজনেস, হ্যাঁ, ক্লোজ বিজনেস অ্যাসোসিয়েট। আরেকজন যিনি বললেন
যে আপনার অডিট করছেন, সেম আরেকটা অডিট করতেছেন, সেটা ক্লোজ বিজনেস অ্যাসোসিয়েট অর অ্যান ইমিডিয়েট অর ক্লোজ ফ্যামিলি মেম্বার, অথবা আপনার ইমিডিয়েট এবং ক্লোজ ফ্যামিলি মেম্বারে সেখানে ইনভলভ আছে। যেমন আপনি একটা ইনফরমেশন আপনার ওয়াইফ আরেকটা অর্গানাইজেশনে একটা ঝামেলা করছে, সেম অর্গানাইজেশন, তাকে ঝামেলা করছে, তাকে আপনি ইনফরমেশনগুলো প্রোভাইড করে ফেললেন, আপনার ভাইয়ের জন্য আপনি প্রোভাইড করে ফেললেন, আপনার ভাই এখানে আপনার এমপ্লয়ি হিসেবে আছে, সেখানে আপনি প্রোভাইড করে ফেললেন। সুতরাং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে অ্যালার্ট হচ্ছে এই জিনিসটা, বি অ্যালার্ট টু দ্য পসিবিলিটি অফ ইনঅ্যাডভারেন্ট ডিসক্লোজার ইনক্লুডিং a social environment and particularly to a close business associate or an immediate or close family member. Maintain confidentiality of information within the firm or employing organization. Maintain confidentiality of information within the firm, আপনি যে ফার্মে আছেন, or employing organization employing আছেন. Maintain confidential information disclosed by a prospective client or employing organization. ঠিক আছে, এই সব ক্ষেত্রে আপনার কনফিডেন্সিয়ালিটি যদি অ্যাকাউন্টেন্ট মেনটেন করতে হবে। An accountant shall not disclose confidential information acquired as a result of professional and business relationship outside the firm or employing organization without proper and specific authority. একটু আগে একজন যিনি বলছিলেন যে উইথাউট প্রপার এন্ড স্পেসিফিক অথরিটি, প্রপার এবং স্পেসিফিক অথরিটি ছাড়া আপনি সেটা ডিসক্লোজ করতে পারবেন না, আনলেস দেয়ার ইজ এ লিগ্যাল অর প্রফেশনাল ডিউটি অর রাইট টু ডিসক্লোজ। যেখানে আপনার যদি একটু পরে আমরা আসবো কোথায় কোথায় ডিসক্লোজ করা যায়, আপনার কিছু লিগ্যাল একটা ডিসক্লোজ করার রাইট আছে, আপনার প্রফেশনাল ডিউটি আছে যেগুলো আপনি ডিসক্লোজ করতে হবে। আপনি যখন এলএল রিপোর্টে আপনি যখন করবেন, আপনি এলএল রিপোর্ট যখন লিখবেন, হ্যাঁ, অডিট রিপোর্টটা অবশ্যই আপনি কিছু পয়েন্ট কি করতে হয়, ডিসক্লোজ করতে হয়, সেটা আপনার প্রফেশনাল দায়িত্ব। নট ইউজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন acquired as a result of professional business relationship for the personal advantage of accountant or for the advantage of a third party. আপনার কোনো পার্সোনাল অ্যাডভান্টেজেস অথবা কোনো থার্ড পার্টি কোনো সুবিধা দেওয়ার জন্য আপনি এই ইনফরমেশনটা ডিসক্লোজ করতে পারবেন না। নট ইউজ অর ডিসক্লোজ এনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন either acquired or received as a result of professional business relation after the relationship has ended. এই যে একটু আগে যেটা আমরা বলছিলাম, আমরা এক অর্গানাইজেশন চাকরি করি, আমি অর্গানাইজেশনে অন্য একটা অর্গানাইজেশনে যাচ্ছি, কিন্তু আগের যে অর্গানাইজেশনে সেই ইনফরমেশনটা ডিসক্লোজ করা যাবে না। ওই অর্গানাইজেশনে এনপিএল এত ছিল, ওই অর্গানাইজেশনের লার্জ কাস্টমার তারা ছিল, এই ইনফরমেশনটা ডিসক্লোজ করা যাবে না, যদিও আপনার প্রিভিয়াস যে রিলেশনশিপ সেটা ইনডেট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপর শেষ হওয়ার পরও আপনি ডিসক্লোজ করতে পারবেন না। The reasonable steps to ensure that personnel under the accountant control an individual from whom advice and assistance are obtained respect the accountant duty of confidentiality. Confidentiality serves the public interest. এখানে আমরা বলবো কোথায় কোথায় আপনি ডিসক্লোজ করা যাবে, ঠিক আছে। কনফিডেন্সিয়ালিটি কেন রাখা দরকার? কনফিডেন্সিয়ালিটি সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট। কনফিডেন্সিয়ালিটি অবশ্যই সেটা রাখা হয় কেন? কারণ এটা এখানে পাবলিক ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, পাবলিকের স্বার্থ আছে। বিকজ ইট ফেসিলিটিস দ্য ফ্রি ফ্লো অফ ইনফরমেশন from professional accountants, client or employing organization to the accountant in the knowledge that the information will not be disclosed to a third party. Nevertheless, that the following are circumstances where professional accountant are or might be required to disclose confidential information or when such disclosure might be appropriate. প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কোথায় কোথায় ক্ষেত্রে ডিসক্লোজ করতে পারবে এবং কোন ক্ষেত্রে ডিসক্লোজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট সেই কথাটা এখানে বলা আছে। একটা পয়েন্ট, ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই ল, যদি আইনের প্রয়োজনীয় স্বার্থে ডিসক্লোজ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই ল এর এক্সাম্পল হচ্ছে প্রোডাকশন অফ ডকুমেন্টস অর আদার প্রভিশন অফ এভিডেন্স ইন দ্য কোর্স অফ লিগ্যাল প্রসিডিং। আপনি যে ডকুমেন্ট প্রোডাকশন করবেন, মানে আপনি প্রোভাইড করবেন, অথবা অন্য কোনো আদার যে প্রভিশন আছে, প্রভিশনের যেই আপনার ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, দ্য কোর্স অফ লিগ্যাল প্রসিডিং। কোনো যদি লিগ্যাল প্রসিডিং হয়ে থাকে আইনের মাধ্যমে, যদি আইনত কোনো প্রসিডিং তো চলে, তার সেক্ষেত্রে আপনি প্রোডাকশন করতে হবে। ডিসক্লোজার টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক অথরিটি অফ ইনফ্রিগমেন্টস অফ দ্য ল দ্যাট কাম টু লাইট। যদি কোনো পাবলিক অথরিটির কাছে আপনি এটা ডিসক্লোজ করতে হবে যে সে কোনো ইনফ্রিগমেন্ট করছে কিনা, আইন কোনো ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে ডিসক্লোজার ইজ পারমিটেড বাই ল। ডিসক্লোজার ইজ পারমিটেড বাই ল। ডিসক্লোজার যেটা আপনার আইনে বলা আছে যে এটা ডিসক্লোজ করতে হবে, এন্ড ইট ইজ অথরাইজড বাই দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্ট আপনাকে অথরাইজ করা আছে
যে আপনি এই ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে পারেন, or the employing organization, client or the employing organization. There is a professional duty or right to disclose. আপনার কিছু প্রফেশনাল ডিউটি আছে যেগুলো আপনি ডিসক্লোজ করতে হবে, when not prohibited by law. যেই এবং সেই যে প্রফেশনাল যে ডিউটিগুলা সেইগুলো ডিসক্লোজ করতে পারবেন যেগুলো আইনের মাধ্যমে আপনাকে প্রহিবিট করা হয় নাই, যেমন টু কমপ্লাই উইথ দ্য কোয়ালিটি রিভিউ অফ দ্য প্রফেশনাল বডি। আপনার প্রফেশনাল বডিতে যদি কোয়ালিটি রিভিউ করা হয়, সেই রিভিউতে আপনি সেটা ডিসক্লোজ করতে পারবেন। টু রেসপন্ড ইন ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন বাই দ্য প্রফেশনাল রেগুলেটরি বডি। কোনো প্রফেশনাল অথবা রেগুলেটরি বডি যদি আপনাকে কোনো ইনভেস্টিগেশন অথবা ইনকোয়ারির জন্য চায়, তাহলে আপনি রেসপন্ড করতে পারবেন। টু প্রটেক্ট দ্য প্রফেশনাল ইন্টারেস্ট অফ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন লিগ্যাল প্রসিডিং। কোনো লিগ্যাল প্রসিডিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রটেক্ট করবে, সেই ক্ষেত্রে আপনি ডিসক্লোজ করতে পারেন। টু কমপ্লাই উইথ টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইনক্লুডিং ইথিক্স রিকোয়ারমেন্ট। ইথিক্সের যা প্রয়োজন সেগুলা সে অনুযায়ী আপনি কমপ্লাই টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডের যদি কমপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি ইনক্লুডিং রিকোয়ারমেন্ট ফলো করে আপনি ডিসক্লোজ করতে পারেন। এ হচ্ছিল আমাদের আপনার হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এখন সর্বশেষ বলা আছে কনফিডেন্স দি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কন্টিনিউ টু কমপ্লাই উইথ দ্য প্রিন্সিপাল অফ কনফিডেন্স ইভেন আফটার দ্য এন্ড অফ দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাকাউন্টেন্ট এন্ড ক্লায়েন্ট or employing organization. When changing employment or acquiring a new client, the accountant is entitled to use prior experience. ঠিক আছে, এই যে একটু আগে আমরা যে বলছিলাম যে prior যে এক্সপিরিয়েন্স সেটা ইউজ করার এন্টাইটেল দেওয়া আছে, তাকে ক্ষমতা দেওয়া আছে, বাট shall not use or disclose any confidential information acquired or received as a result of a professional or business relationship. তাহলে আমরা মানে এই পর্যন্ত যত কনফিউশন আছে সব কনফিউশন এখানে কিন্তু আমরা এই পড়াশোনার মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি, আমাদের কনফিউশন আর নাই। দেন আমরা বলবো প্রফেশনাল বিহেভিয়ার। প্রফেশনাল বিহেভিয়ার বলতে কি বুঝছি? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কমপ্লাই উইথ দ্য প্রিন্সিপাল অফ প্রফেশনাল বিহেভিয়ার। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল বিহেভিয়ার প্রিন্সিপাল কমপ্লাই করতে হবে, হুইচ রিকোয়ার্স অ্যান অ্যাকাউন্টেন্ট টু কমপ্লাই উইথ relevant law and regulations and avoid any conduct that the professional accountant shall not knowingly engage in any business, occupation or activity that impairs or might impair the integrity, objectivity or good reputation of the profession, and as a result would be incompatible with the fundamental principle. আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমন কোনো বিজনেসের সাথে জড়িত হতে পারবে না, অথবা এমন কোনো আপনার তার প্রফেশনের সাথে অথবা কোনো কাজের সাথে জড়িত হবে না যেন তার ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের ব্যাঘাত ঘটে অথবা প্রফেশনাল ইনস্টিটিউটে কোনো ক্ষতি হয়। ঠিক আছে, যেমন একজন লোক যদি সে যেমন ডেস্টিনি এক সময় ছিল একজন আইসিএমএ মেম্বার, সে যদি ডেস্টিনির মাধ্যমে সে যদি জয়েন করে ফেলে এবং ডেস্টিনি সে বিজনেস করতেছে, অকুপেশন করলো, পরবর্তীতে যখন সমস্যা হচ্ছে তখন কি বলবে যে এই যে আইসিএমের লোকজন তারা এরকম খারাপ, যে তারা এরকম ডেস্টিনির মতো নামের মাধ্যমে তারা কি করে মানুষকে প্রতারণা করে। তাহলে এই যেগুলা সেগুলো হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার। Conduct that might discredit the profession includes conduct that the reasonable and informed third party would be likely to conclude adversely affect the good reputation of the profession. Conduct that might discredit the profession, এমন কোনো আপনি আপনার আচরণ করলেন যার মাধ্যমে that might discredit the profession, includes conduct that a reasonable and informed third party would be likely to conclude adversely affect the good reputation of the profession. আপনার যে প্রফেশনের যে গুড রিপুটেশন সেটা অ্যাডভার্সলি এফেক্ট হয়, সেরকম কাজ করা যাবে না। দিস ইজ দ্য ইনক্লুডেড আন্ডার দ্য প্রফেশনাল বিহেভিয়ার। When undertaking marketing or promotional activity, a professional accountant shall not bring the profession into disrepute. A professional accountant shall be honest and truthful and shall not make exaggerated claims for services offered by or the qualifications or experience of the accountant, or disparaging references or unsubstantiated comparisons to the works of others. এই দুইটা লাইন যেটা বললো যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অনেস্ট এন্ড ট্রুথফুলনেস হবে এবং সে কি করবে না, আপনি কোনো কিছু জন্য খুব উদ্বিগ্ন হয়ে আপনি ক্লেম করবেন, আপনার সার্ভিসের জন্য অফার করবেন, আমি এই করে দিব, আমার কোয়ালিফিকেশন এইটা, এক্সপিরিয়েন্স, এবং এই যে জিনিসগুলো সেগুলো আপনি অ্যাডে দিবেন, পত্রিকায় দিবেন, টিভিতে দিবেন। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এই কাজগুলো করতে পারে না।
প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এক্সাগারেটি ক্লেম করতে পারবে না ফর দ্য সার্ভিস অফার্ড বাই or the qualifications and experience of the accountant or disparaging reference or substantial comparison to the work of others. অন্যর কাজের সাথে তুলনা দেওয়া, তার কাছ থেকে আমি এই রকম এই ভালো কাজ করে দিব, ওই তার কাছ চাইতে আমি এই কাজগুলো আমি বেশি ভালো পারি, এই কথাগুলো করতে পারবে না। If a professional accountant is in doubt about whether a form of advertising or marketing is appropriate, the accountant is encouraged to consult with the relevant professional body. বলা আছে যদি কোনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এর ক্ষেত্রে যদি মার্কেটিং করতে অথবা অ্যাডভার্টাইজিং করতে যদি সে অ্যাপ্লিকেট মনে করে এবং সেটা যদি সে নিয়ে করবে না ডাউট মনে করে, তাহলে তার প্রফেশনাল বডির সাথে রিলেভেন্ট প্রফেশনাল বডির সাথে কনসাল্ট করে এর জন্য এনকারেজ করা হচ্ছে। সে যদি তাকে এখানে পারমিশন দেয় তাহলে সে করতে পারবে, নতুন পারে। Those are the 5 fundamental principles in details is discussed today. This will be helpful for you if you go through the 5 fundamental principles elaborately, both in my sheet and the IFAC Code of Ethics. IFAC Code of Ethics, then you will be benefited the further case study or ethical conflict chapter in the future classes. আপনারা যদি এই যে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেগুলো যদি ভালো করে এখান থেকে এবং আইফাকের কোড অফ ইথিক্স থেকে যদি আপনারা দেখে নেন এবং পড়েন, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের, সেটা হচ্ছে ইথিক্যাল কনফ্লিক্ট। ঠিক আছে, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের উপকার হবে এবং সেখানে আমরা কেস স্টাডি মতো পরীক্ষা আপনাদের আসে, সেই কেস স্টাডিগুলো আশা করা যায় ভালো করে আমরা পরীক্ষা আনসার করতে পারবো। এখন আপনাদের এই মধ্য থেকে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এই নিয়ে একটু আলোচনা করতে পারবো। আমাদের হাতে হয়তো বা সময় আছে 10 মিনিট। আপনারা দেখবেন যে 10 মিনিট পরেই ইনস্টিটিউট থেকে আমাকে বারবার ফোন দেওয়া শুরু করে দিবে, কারণ হচ্ছে তাদেরও সময় আছে, 10টার পরে তারা থাকাও কঠিন। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ডিটেলস বুঝছেন কিনা ইন্টিগ্রিটি? স্যার হ্যাঁ বলেন। আজকের ক্লাসে কি আপনার কোনো অ্যাসাইনমেন্ট আছে, না শুধু আপনি যেটা দিয়েছেন এটাই আমরা স্টাডি করব, নেক্সট ক্লাসে এটা রিভিউ করবেন আপনি? আসলে অ্যাসাইনমেন্ট বলতে আমাদের অ্যাসাইনমেন্ট, আমার যে ক্লাসের স্টাইলটা এইভাবেই যাবে যে আমরা যেটা ক্লাসে পড়াবো সেটাই আপনি বাসায় ভালো করে দেখবেন। এর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমরা 5-10 মিনিট আমরা এটা আলোচনা করি এবং আলোচনার পরবর্তীতে আমরা সামনের ক্লাসটা আগাবো। এবং আপনাদের সুবিধার জন্য ইনস্টিটিউট কিন্তু অলরেডি সব আমার ম্যাটেরিয়ালগুলো ফুল দিয়ে দিচ্ছে, আগের যে নেক্সট ক্লাসে যেটা পড়াবো সেটাও আছে, অর্থাৎ এই চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা ওই চ্যাপ্টারটা যেগুলো আপনারা দেখবেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে আপনি যে বললেন যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো স্যার এটার প্রত্যেকটা পয়েন্টের সাথে তো অনেকগুলো সাব পয়েন্ট আছে। এত 5 মার্কস এর জন্য তো আমরা এত 5 মার্কস এর জন্য শুধু ইন্টিগ্রিটির উপরে 5 মার্কস থাকবে, কনফিডেন্সিয়ালিটির উপরে আপনি 5 মার্কস থাকতে পারে, এবং কোথায় কনফিডেন্সিয়ালিটি ইনফরমেশনগুলো ডিসক্লোজ করা যাবে আইন অনুযায়ী সেটার উপরে 5 মার্কস থাকতে পারে। অথবা আপনি এরকম কোশ্চেন থাকবে এক্সেপশনাল অফ কনফিডেন্সিয়ালিটি অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এক্সেপশন গুলা কি কি। ঠিক আছে, আচ্ছা জাস্ট মানে আপনি এই 5টা পয়েন্ট আপনি ডিটেইলস পড়বেন। আপনি এই 5টা পয়েন্ট মানে ডাইরেক্ট 5টা পয়েন্ট যখন আসবে তখন আমরা লিখবো হচ্ছে আগের ক্লাস গত লেকচারে আমরা যেটা বলছি সেইভাবে লিখবো, শুধু 2 লাইন 4 লাইন করি। ঠিক আছে, আর যখন আমরা ইন্ডিভিজুয়াল একটা পয়েন্ট আসবে ইন্টিগ্রিটির উপর তখন আমরা ইন্টিগ্রিটি লিখবো। আচ্ছা মানে যে কোনো একটা পয়েন্টকে এলাবোরেট করে আসতে পারে পরীক্ষায়, রাইট। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা এর আগে 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ পড়েছি, তো সেখানেও ইন্টিগ্রিটি আছে। আবার এই ক্লাসে আমরা পড়লাম দ্য প্রিন্সিপাল ইথিক্স প্রিন্সিপাল ডিটেলস, তো এখানেও ইন্টিগ্রিটি। এখানে হলো 5টি মেন পয়েন্ট আপনি পড়ালেন, আর ওখানে পড়িয়েছেন 7টি। তো সেক্ষেত্রে
মানে ডিফারেন্সটা কি আসলে বোথ অফ প্রিন্সিপাল 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ বিটুইন আমার মনে হয় আপনার এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, যার কারণে আপনি শুনেন না। আমি তো শুরুতেই বলছিলাম সেভেন ফান্ডামেন্টাল যেটা হচ্ছে পাবলিক লাইফ, সেটা একটা স্টাডি করে তারা রিসার্চ করে দেখছে যে এই 7 প্রিন্সিপাল যদি থাকে তাহলে পাবলিক লাইফে সে বেনিফিটেড হয়, সেটা একটা রিসার্চের রেজাল্ট। আর আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে আইফাকের কোড অফ ইথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আইফাকের কোড অফ ইথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মিন্স এখানে বলা হচ্ছে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ঠিক আছে। আর ওইটা ছিল একটা মাত্র স্টাডির রেজাল্ট, আর এটা হচ্ছে আইফাকের রেজাল্ট। তাহলে এখানে ইন্টিগ্রিটি আসছে, এখনো আসতে পারে, সমস্যা নাই। আপনাকে সব জায়গায় বলা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেখানেই আপনাকে বললে যে আপনি স্টাডি রিসার্চ করেন, আপনি 5টা পয়েন্ট বললে অনেস্টি রাখবেন, আরেকজন বললো সেও অনেস্টি রাখতে পারে, ঠিক আছে স্যার। ওইখানে যে পার্সোনাল প্রিন্সিপাল হচ্ছে ব্যক্তিগত প্রিন্সিপাল, ওই 7টা থাকবে, আর এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য। অ্যাকাউন্টেন্টের জন্য এই 5টা মেইনটেইন করতেই হবে, এটা কিন্তু রিকোয়ারমেন্ট। এই 5টা এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউ শুড বি মেইনটেইন। এখানে আমরা কেন স্যার অনেস্টিটা আনবো না স্যার? এই 5 এর ভিতরে কেন অনেস্টি আনবো না? আমরা প্রফেশনাল লাইফে কি অনেস্টি থাকবে না? এই যে ইন্টিগ্রিটি মিন্স স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট। ইন্টিগ্রিটি মিন্স স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট, ক্লিয়ার? এই জন্য এখানে আলাদা করে আবার অনেস্টি আনে নাই। ইন্টিগ্রিটি থাকলেই আপনি এখানে অনেস্ট ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ স্যার। স্যার বুঝছি স্যার। ওকে নেক্সট আর কোন কোশ্চেন থাকলে বলেন, অন্য কেউ? স্যার এখন এই ক্লাস শেষ হওয়ার পরে যে শীটটা আপনি দিবেন, এটা কি আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট সহ একসাথে থাকবে? সরি, নেক্সট ক্লাসের শীটটা সহ একসাথে থাকবে? একসাথে শীট আছে। আপনি কি শীট পান না? আগেগুলা আমাদের যে প্রথম ক্লাস, ওই ক্লাসে দেওয়া আছে ফুল দিয়ে। না স্যার, আমি ফার্স্ট টাইম জয়েন করছি আজকে। আচ্ছা, তাহলে আপনি গ্রুপের মাধ্যমে যেভাবে হোক আপনি ক্লাসেরগুলা নিয়ে নেবেন সবগুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের ফেসবুক গ্রুপে সব ঠিক আছে। অন্য কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আমি কিন্তু এই 5টা পয়েন্টের উপর নেক্সট ক্লাসে কিন্তু আপনাদেরকে ধরবো, ঠিক আছে, ভিতর থেকে ইন ডিটেইলস ধরবো, পয়েন্ট টু পয়েন্ট। স্যার হ্যালো, হ্যাঁ, এই যে আমরা এগুলো আপনার থেকে শিখতেছি এবং আপনার থেকে এটা জানতেছি, আমরা যখন রিয়েল এক্সামে যখন সেট হব তখন আপনার যে প্রশ্নটা আসবে সেটার উত্তর কি আমার খুব ডেসক্রাইবলি দিতে হবে, না মেইন টু দি পয়েন্ট? আমি যদি টু দি পয়েন্ট বলে দিই দ্যাটস এনাফ, এরকম কিছু আছে? আসলে কি এই জন্য আমি বলি কি, আসলে এক কোশ্চেনের আনসার বারবার করা যায় না। তো যদি আপনারা রেগুলার ক্লাস না করেন তাই প্রবলেম হয়ে যায়। এটা আপনার জন্য প্রবলেম, আমার জন্য প্রবলেম। আপনার কিন্তু জানার রাইট আছে, ঠিক আছে, কিন্তু আমি এটা একবার বলছি, সেটা হচ্ছে ইট ডিপেন্ডস আপন ইউ। আপনি পরীক্ষা কি পরিমাণ লিখতে পারেন এবং আপনার মার্কস কত। আপনি প্রফেশনাল যখন পরীক্ষা দিবেন আপনি নাম্বার ওয়াইজ লিখবেন, নাম্বার ওয়াইজ। 3 ঘন্টার সময়, ঠিক আছে, 3 ঘন্টা 180 মিনিট আপনি 100 নম্বরের কোশ্চেন আনসার করবেন এবং আপনি ফুল যেন আনসার করতে পারেন সে অনুযায়ী আপনি লিখবেন, ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নেক্সট আর কোনো কোশ্চেন থাকলে বলেন, অন্য কেউ আরো? স্যার আজকের ক্লাসের শীটটা কি মেইলে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, মেইলে পাঠিয়ে দিয়েছে। আপনার প্রথম ফার্স্ট ক্লাসে এগুলো দেওয়া আছে। জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনি কনফিডেন্সিয়ালিটিটা কিন্তু ভালো করে পড়বেন। কনফিডেন্সিয়ালিটি অনেক বড়। হ্যাঁ, আপনি কোথায় কোথায় কনফিডেন্সিয়ালিটি বারবার বলে দিচ্ছে যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন রাখতেন, তারপরে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে আপনি কোন কোন ক্ষেত্রে আবার কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করা যাবে সেই পয়েন্টগুলো ভালো করে পড়বেন। ডিসক্লোজ কিন্তু করতে হবে। আপনি যদি এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি অডিট করলেন, অডিট রিপোর্টে আপনি ডিসক্লোজার দিলেন না, যেটা প্রপার ডিসক্লোজ, আপনার এখানে কোয়ালিফাই রিপোর্ট আপনি উল্লেখ করলেন না, কিসের জন্য কোয়ালিফাইড, প্রভিশন ঠিক রাখতে পারে নাই, অথবা আপনি যারা যে আইন অনুযায়ী কাজ করা দরকার করে নাই, ডেপ্রিসিয়েশন মেথড যথাযথভাবে ফলো করে নাই, এইগুলো যদি আপনি ডিসক্লোজ না করেন তাহলে কিন্তু আপনার রিপোর্ট হবে না, ঠিক আছে?
দ্যাট মিনস আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবেন, কোথায় কোথায় সেটাও জানতে হবে, কোথায় কোথায় কোন ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ইনফরমেশন শুড বি ডিসক্লোজ সেটাও আপনার জানতে হবে। আপনাকে ইনস্টিটিউট আপনাকে জানতে চাইছে, আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাইছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার কস্ট অডিটের কি ইমপ্লিমেন্টেশন, আপনি ইনফরমেশন দিলেন না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এইগুলো বলে দিচ্ছে যে কোথায় কোথায় আপনার ডিসক্লোজ করতে হবে। স্যার আমি ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, আমার এগুলো নাই, আপনি যেগুলো পাঠাইছেন। আচ্ছা, আমি পাঠাই নাই, ইনস্টিটিউট থেকে পাঠাইছি। আপনি ওই গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আছে আর ফেসবুক গ্রুপ আছে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন, ওখানে আছে সবার সাথে সবাই একটু যোগাযোগ করবেন যারা আগে ক্লাস করছে। জি স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। হ্যান্ডবুক অফ দ্য ইন্টারন্যাশনাল কোড অফ এথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ইস্যুড বাই আইফাক, এটা কি সবটা পড়তে হবে ওটা স্যার? সবটা না, আপনি তো এই জন্যই বলি যে আপনি একা একা আগে আগাবেন না। আমি ওইটা কি করবেন সেটাও আমি পরীক্ষা ক্লাস করব, ফুল ওই কোডটার উপর আমি একটা ক্লাস নিব। আমি এখন যা দিচ্ছি শীট থেকে যেখানে এগুলো আছে সেগুলো পড়ে নেন। থ্যাংক ইউ স্যার। আপনি ফুলটা তো পড়তে পারবেন না, ফুলটা কত পেজ, 230 পেজ না কত পেজ, আপনি তো ফুল পড়তে পারবেন 266। হ্যাঁ, আপনি ওইটা পড়তে পারবেন না। আপনি এই জন্য আমি শর্ট করে দিচ্ছি, এই যে কথাগুলো এখানে লিখছি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, এগুলো কিন্তু ওখান থেকে নেওয়া, হুবহু কপি করা। ঠিক আছে, এগুলো আমার মন মতো লেখা না, কারণ মন মতো লেখলে আপনি নাম্বার পাবেন না। তারা আইফাক, তারা একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড বোর্ড আছে, ওই বোর্ডে অনেক রিসার্চ করে তারা এই কথাগুলো লিখছে, এবং ওই যে লিখছে, যা লিখছে তাই কিন্তু আমার মানতে হবে। সুতরাং এগুলো আমি আমার নিজের মতো লিখি নাই, এগুলো ফুললি ওখান থেকে আসছে। থ্যাংক ইউ স্যার। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, রেগুলেশনস এন্ড স্ট্যান্ডার্ড বোর্ড ফর বিজনেস, এগুলো কি আমরা মানে টোটালি কি মানে জাস্ট জানার জন্য পড়বো না টোটালি মুখস্থ করে ফেলবো স্যার এগুলো? কিন্তু সবকিছু তো আপনি চেষ্টা করবেন টোটালি মুখস্থ করতে, আপনি সবটা মুখস্থ করতে পারবেন না। জি স্যার, মানে একটা কনসেপ্ট নিয়ে আগাইতে হবে স্যার। আগাইতে হবে, এবং কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন আমি এখন বরাবর বলতেছি কিওয়ার্ড, যেমন মনে করেন এই 5টা ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, এই 5টার যে ডেফিনিশন এবং কোথায় কোথায় করবেন, এগুলো কিন্তু ফুল মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার, এটা বুঝতে পারছি। এখন আপনি এফআরসি ফাংশন গুলা কি, এগুলো তো আপনি মুখস্থ করার দরকার নাই। আচ্ছা স্যার, ঠিক আছে, এরকম আপনি আপনার যখন পড়াশোনা করবেন, বারবার পড়বেন, দেখবেন যে আসলে একটু আরেকটা জিনিস হলো কি, এই কোর্সটা যেহেতু আপনাদের নতুন, এই টপিকগুলো নতুন, আপনাদের একটু কঠিন হবে, আপনি বারবার পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। নেক্সট যেমন কোম্পানি অ্যাক্ট, লেবার অ্যাক্ট, এগুলো কিন্তু আপনার আগে পড়ে আসছে না, ওগুলো সহজ হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু একটু কঠিন লাগবে। জি স্যার, এগুলো আসলে একটু নতুন নতুন লাগতেছে স্যার। হ্যাঁ, এগুলো আমাদের বিবিএ এমবিএ তে এইভাবে ছিল না স্যার। ছিল না, আমরাই ঠিক করি নাই, ওইভাবে করি নাই। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, সময় মনে হয় শেষ, যতক্ষণ ইনস্টিটিউট সময় দেয় ততক্ষণ পর্যন্ত করতে পারবেন, করেন। আমরা কোন কোন রাইটারের বইগুলো ফলো করব? কোন রাইটারের বই ফলো করতে হবে না। জি স্যার, আমার মতে আর কি, ঠিক আছে। আপনি শুধু আমি যা যা দিব এবং যে সোর্স গুলা দিব, ওই সোর্স গুলার আইনগুলো আপনারা কালেক্ট করবেন। যেমন আইফাকের কোড অফ এথিক্স, বাংলাদেশ লেবার ল, তারপর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপর কোম্পানি অ্যাক্ট, এইগুলো আমরা বলবো ক্লাস ওয়াইজ, তখন আমরা এগুলো করে নিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি শেষ করে দিবেন? আসসালামু আলাইকুম স্যার, শেষ করে দেই। আচ্ছা, তাহলে আপনি সময় দেন একটু, আমি নিজে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাহলে আমরা আজকে শেষ করতে পারি নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার 8:30টায়। হ্যাঁ, আপনারা নেক্সট হচ্ছে ওয়েডনেসডে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু